খাও, স্যালাইন খেতে হলে সেটাও খাও, অসুস্থ হয়েও না। অসুস্থ হলে তো বুঝোই এখন নর্মাল অসুখ নিয়ে চিকিৎসা করা মুশকিল। অসুস্থ হয়েও না। আর এই সময় গরমে তো পেটের ট্রাবলও শুরু হয়, অনেক কিছু একসাথে শুরু হয়। যতটুকু পারো সবাই একটু কেয়ারফুল থাকো। সবার ফ্যামিলি মেম্বাররা ভালো আছে? কারো ফ্যামিলি মেম্বার অসুস্থ ছিল, অসুস্থ এখন, এরকম কেউ আছো? না, কেউ না, আলহামদুলিল্লাহ। তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস কতগুলো হলো? সিলেবাসের কতটুকু কতটুকু পার করেছো তোমরা আমাদের অ্যাগ্রোনমি? কেউ কি একটু বলতে পারো? ক্লাস হয়েছিল, সালাম স্যার একটা ক্লাস ছিল আর হারুন রশিদ স্যার ক্লাস হয়েছিল। ও, দুইটা ক্লাস, দুইটা টপিক পড়ানো হচ্ছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, অবশ্য থার্ড ইয়ারে তোমাদের সিলেবাসটা কিন্তু যদি খেয়াল করে থাকো, আমি জানি না সিলেবাসটা তোমাদের কাছে আছে এবার নিতে পারছো কিনা, থার্ড ইয়ারের সিলেবাসটা কিন্তু খুবই ছোট। আর আমি ক্লাসের শুরুতেই কয়েকটা কথা বলে শুরু করি যে আমি সবসময় বলি যে থার্ড ইয়ারে এ বা এ প্লাস যদি না পাও তার মানে তুমি পেতে চাও নাই। কেউ যদি, যারা সবসময় প্র্যাকটিক্যালে এ প্লাস পেয়ে আসছে অ্যাগ্রোনমিতে, তারা ধরে নাও এবারও এ প্লাস পাবা, কারণ যেরকম পরিশ্রম করছো এবারও করবা। আর যারা এর আগে এ প্লাস ছুটে গেছে বা এ ছুটে গেছে, তাদেরকে আমি বলবো যে এইবার যদি একটুখানি পরিশ্রম করো, এইবার তোমার এ প্লাস কেউ ছুটাতে পারবে না। যদি না পাও তার মানে হচ্ছে তুমি নিতে চাও নাই, কারণ এবারে সিলেবাস কন্টেন্টটাই এরকম যে তুমি চাইলেই খুব ভালো একটা নাম্বার তুলতে পারবা এবার। তো এর জন্য বলবো যে যারা, আমি জানি না পরীক্ষা কি হবে কেমনে হবে, আমি কিছুই জানি না, আমি অ্যাজ ইউজুয়াল জেনারেল কথাবার্তা বলছি, একটু খেয়াল রেখো তাহলে এবারে। অ্যাগ্রোনমি থিওরি তো আছেই, প্র্যাকটিক্যালটাও খুবই এ প্লাস এ এফোর্ড করা যায়, একটু খেয়াল করো সিলেবাসটা। আর আমি আজকে যে টপিকটা নিয়ে পড়াবো সেই টপিক থেকে জেনারেলি একটা প্রশ্ন তো থাকে। আমি ম্যাথ নিয়ে একটু কথা বলবো, আজকে শুরু করব, পরে কালকে পরে ক্লাসে বলবো। ওখান থেকে তো একটা প্রশ্ন থাকে মাস্ট, একটা ম্যাথ, ছোট বড় একটা ম্যাথ থাকে। আর আরেকটা অংশ পড়াবো, সেই অংশ থেকেও প্রশ্ন থাকে, জব থাকে, আর ভাই তো প্রচুর প্রশ্ন। এর জন্য ক্লাসটা একটু খেয়াল করো। এখান থেকে ফাইনালে তুমি দুইটা প্রশ্ন ইজিলি তোমার আসবেই, যে কোনো গ্রুপে দিবেই এই প্রশ্ন, এটা ছাড়া পরীক্ষায় হবে না। আমরা যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে, তোমাদের সিলেবাসে যদি দেখে থাকো সুগার কেন নিয়ে তোমরা থিওরিতে পড়ছো, খুব ডিটেলস পড়ানো হয়েছে সুগার কেন কাল্টিভেশন নিয়ে। আমি জানি না কোন স্যার পড়াইছেন, তবে যেই পড়ান না কেন এটা আমাদের অনেক মোটামুটি একটা যতগুলো কাল্টিভেশন প্রসিডিউর পড়ানো হয়, আমাদের সুগার ক্রপের এই পার্টটা অনেক ভালো করে বড়, অনেক ব্যাখ্যা করে ডিটেলস পড়ানো হয়। তো ওটারই পার্ট ধরে আজকে প্র্যাকটিক্যালি আমরা কিছু জিনিস শিখবো। ফার্স্ট যেটা দিয়ে শুরু করব, তোমাদের তোমরা সুগার কেনে কাল্টিভেশনে তোমরা বিভিন্ন মেথড স্যারের পড়ানোর কথা। তোমরা কি দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা কেন জানি হ্যাং হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সুগার কেনে অনেকগুলো তোমাদের মেথড পড়ানোর কথা কাল্টিভেশনে, তার মধ্যে একটা স্পেসিফিক মেথড নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং তার সাথে কিছু রিলেটেড ক্যালকুলেশন নিয়েও কথা বলবো, ট্রেন্ডস মেথড। আমি তার আগে তোমাদেরকে একটু আমার গুগলের অ্যাটেন্ডেন্স ইয়েতে দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এখানে যার যখন সুযোগ হয় দিয়ে ফেলো। ভুলে গেছিলাম, তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তোমরা এখন আছো 204 জন, একটু অ্যাটেন্ডেন্সটা আমি তোমাদের এখানে শেয়ার করে দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। আচ্ছা, যেখানে দিলাম যে আমরা ট্রেন্ডস মেথডটা নিয়ে কথা বলবো, এটার সাথে রিলেভেন্ট ক্যালকুলেশন এবং আরো কিছু প্রসিডিউর নিয়ে। তার আগে আমি জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই তোমরা থিওরিতে কি পড়াইছো, আমি ডিটেলসে যাব না, জাস্ট কয়েকটা জিনিস মনে করে দিতে চাই। যেমন তোমরা আরো কিছু মেথডের নাম শুনছো, ফ্ল্যাট মেথড, যেখানে খুব বেশি পরিশ্রম করা হয় না, জাস্ট প্লাউইং করে সেখানে খুব শ্যালো একটা কান্ট্রি প্লাউ দিয়ে শ্যালো একটা
একটুখানি 5 থেকে 6 সেন্টিমিটার একটু ডিপ করে সেখানে লাগিয়ে দিয়ে আবার কি বলে সুগার কেন সেট গুলো সেখানে সেট করে জাস্ট উপর দিয়ে কাভার করে সয়েল দিয়ে দেওয়া হয় যাতে দেখতে ফ্ল্যাট মনে হয়। তার চারি একটু ডিপ করা হয় সেটাকে বলা হয় ফারো। আর ট্রেন্সের যেটা কথা বলবো সেটা আরো ডিপ করা হয়, ডিপ করে ফারো করে তারপরে সেখানে লাগানো হয়। আর এছাড়া দুটো স্পেশাল নাম আছে, তোমরা এসটিপি নাম শুনছো, স্পেস ট্রান্সপ্লান্টিং, যেটা কিনা সরাসরি না লাগিয়ে সেটা পলিথিনে সিড ব্যাগ পলিথিন ব্যাগে সেট থেকে সিডলিংটা রেজ করে তারপরে গিয়ে মেইন প্লটে মেইন ফিল্ডে ট্রান্সপ্লান্ট করা হয়। আরেকটা নাম শুনে থাকো রায়ানগুয়ান, যেটা এক একজন এক এক ভাবে উচ্চারণ করে। রায়ানগান এটা একটু ইন্দোনেশিয়ান উচ্চারণ, যেহেতু একটু ডিফারেন্ট। সেটা সে পদ্ধতিতে খুব সিম্পলি আমি বলবো যে নর্মালি হারভেস্ট করে নিয়ে আসার সময় ফিল্ডের একটা পার্ট রেখে দেওয়া হয়, সেই পার্টটা থেকে করে কি উপরের অংশের টপটা কেটে ফেলা হয়। সেই টপ কেটে ফেললে আমরা যেটা জানি যে সাইড দিয়ে সেকেন্ডারি শুট বের হয় বা অক্সিলারি বার্ড বের হয়। সেই বার্ডটা যখন বের হয় এবং সেখানে যাতে খুব বেশি স্প্রাউটিং হয়, আবার সেকেন্ডারি শুট যাতে ভালো মতো ডেভেলপ করে সেখানে ফার্টিলাইজার দিয়ে দেওয়া হয়, দিয়ে ইরিগেশন দিয়ে দেওয়া হয়। দেখা যায় 3-4 সপ্তাহ পর সেখান থেকে যে কেটে নিয়ে আসা হয়েছে মাথা, এখান থেকে আবার সেকেন্ডারি শুটটা যখন বের হয় বাটগুলো সেখান থেকে কেটে কেটে নিয়ে এসে আবার লাগানো হয়, তাতে হয় কি সিডটা কম লাগে। এটা একটা পদ্ধতি। বাংলাদেশে কি কোন পদ্ধতিতে করা হয় এটা আমরা একটু পরেই বলবো। আমরা যেটা নিয়ে কথা বলবো বলছিলাম সেটা হচ্ছে ট্রেন্স পদ্ধতি। আর জেনারেল কিছু কথাবার্তা তোমরা জানো, থিওরিতে পড়েছোই, প্র্যাকটিক্যালও খুব সিম্পল দিয়ে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, সাইন্টিফিক নেম কি, কোন ফ্যামিলি। আমরা জানি যে এটাকে র্যাটুন ক্রপও বলা হয়, বা আরো কিছু নাম আছে এখানে দেখতে পাচ্ছ। কারণ আমরা একবার হারভেস্ট করে নিয়ে আসার পরে আরো 1-2 বার অ্যালাউ করা হয় এটাকে আবার ওখান থেকে গ্রো করার জন্য। যদিও প্রথমবার যে পরিমাণে ইল তুমি পাবা পরে বার সেটা পাবা না, স্বাভাবিক। সিঙ্গেল ক্রপ হিসেবে এটা কাল্টিভেশন করতে পারি, আবার আমরা সেটা অন্য ক্রপের সাথে ইন্টার ক্রপ হিসেবেও করতে পারি। নরমালি বলা হয় যে ট্রেন্স মেথডটা ফ্ল্যাট এবং ফারোর চেয়ে বেটার, ট্রেন্স পদ্ধতিটা, আর এসটিপি সবগুলোর চেয়ে বেটার। তোমরা থিওরিতে এটা দেখেই আসছে পার্থক্য, আমি আবার যাব না, জাস্ট তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য যে ট্রেন্স আর এসটিপির মধ্যে পার্থক্য কি। হামেশা এটা ভাইবা জিজ্ঞেস করে প্রশ্ন, জাস্ট একটু খেয়াল রেখো পার্থক্যগুলো। সবচেয়ে মেজর যে পার্থক্যটা মানে আমরা আলটিমেটলি যেটা চাই সেটা হচ্ছে ইল বেশি হবে এবং আমার সেটের পরিমাণ কম লাগবে। তোমাদের মধ্যে কার একজন ভিডিও দেখা যাচ্ছে, তুমি মনে নিজেও জানো না তোমার ভিডিও অন করা, আমি নামটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যাই হোক একটু খেয়াল করো তোমার ভিডিও অন করা। যেটা বলছিলাম যে মেইন আলটিমেট যেটা হয় সেটা ইলটা বেশি হয় এসটিপি তে, আর এখানে তোমার সিড রেটটাও কম লাগে। আর বাকি তো আরো অনেক পার্থক্য আছে, এগুলো তোমরা একটু দেখে নিও, জাস্ট তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। তোমরা কি আমার সাথে আছো, কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। থ্যাংক ইউ। যদি শুনতে না পাও আমাকে কাইন্ডলি একটু একটু নক করে বলে দেন, ম্যাডাম শুনতে পাচ্ছি না স্পষ্ট। তো সুগার কেন যে আমরা কাল্টিভেশন করব, সিডলিং প্রোডাকশন করব, আমরা ট্রু সিড ইউজ করতে পারবো কিনা, যেটাকে আমরা বোটানিক্যাল সিড বলি কাল্টিভেশনের জন্য। তোমাদের কেউ এই উত্তরটা আমাকে দিতে পারবা কাইন্ডলি, যে ক্যান ইউ ইউজ ট্রু সিড ফর সুগার কেন? নো ম্যাম। কেন কেন যদি জানো কেন সুগার কেনে কিন্তু সিড হয়, তাহলে কেন আমরা পারবো? ম্যাম এমনি সুগার কেনে 14 মাস লেগে যায়, এতে আরো বেশি সময় লাগবে। খুবই সুন্দর উত্তর, হ্যাঁ ঠিক বলছো। আমরা এটা দিয়ে করা যায় না তা না, যায়, কিন্তু জার্মিনেশন রেট কম, আর তার সাথে হচ্ছে এটা ইজিলি এটা রিপ্রোডিউস করে না, জার্মিনেট করে না, তার সাথে হারভেস্ট টাইমটা আরো লম্বা হয়ে যাবে। যে কারণে সুগার কেনের সিড ইউজ করা হয় না। সেক্ষেত্রে তাহলে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি সুগার ক্যান সেট। সুগার ক্যান সেটটা কোনটা? যেটা স্টেমটা যে আছে, স্টেমের একটা পোর্শন আমরা কেটে নিই, যেটা আমরা সেট বলছি। সেট বানান সবসময় খেয়াল রাখবো 2টা টি আছে, একটা টি না। আর আরেকটা বিষয় একটু বলি, আমরা যখন সুগার ক্যান পড়াই দেখবে টিচাররা সবসময় সুগার ক্যান বলে, সুগার ক্যান বলে না।
তো আমরা অনেকে ঠাট্টা করি, তামাশা করি, কিন্তু কাইন্ডলি খেয়াল রেখো এটার উচ্চারণ সুগার ক্যান না। তো পরীক্ষায় যদি তুমি সুগার ক্যান বলো তাহলে টিচার পছন্দ করবে না, কারণ উচ্চারণ হচ্ছে সুগার ক্যান। সুগার ক্যান সেট আমরা এটা প্রপাগেশন বা কাল্টিভেশনের জন্য ইউজ করি। তো সুগার ক্যান সেট যখন আমরা ইউজ করব, আমাদেরকে সুগার ক্যান সেটটা যখন আমরা সিলেক্ট করব তখন আমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। সিলেকশন ক্রাইটেরিয়া আছে। যদি সেটার মাদার ক্রপ হতে হবে মিনিমাম 8 থেকে 10 মাস বয়সে, 8 থেকে 10 মাস বয়সে একটা মাদার ক্রপ থেকে তুমি নিতে পারবা। আর যদি র্যাটুন ক্রপ হয়ে থাকে, মানে আগের বছর তুমি ওটা হারভেস্ট করে নিয়ে আসছো, পরের বছর থেকে আবার তুমি করতেছো এটা অলরেডি র্যাটুন, সেক্ষেত্রে বয়স একটু কম হলেও চলবে। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপার পোর্শন নিতে হবে, আপার 1/3 পোর্শন। আপার 1/3 পোর্শন সবসময় সিলেক্ট করতে হবে, কারণ হচ্ছে আপার পোর্শনে তোমার সুক্রোজটা চিনি পরিমাণটা কম থাকে আর নিচেটা বেশি থাকে। চিনি পরিমাণ যদি বেশি থাকে, সুক্রোজটা বেশি থাকলে সেখানে জার্মিনেশন ঠিক মতো হয় না। এটা জার্মিনেশনটাকে এটা একটু প্রিভেন্ট করে। আর যদি চিনি পরিমাণ যদি কম থাকে তোমার জার্মিনেশনটা ভালো হয়, এনহ্যান্স হয়। আর আরেকটা যেটা জানার কথা, যে আমি যদি তুমি নিচের পার্টটা যদি ইউজ করো তাহলে তো সেটা ইকোনমিক হবে না, কারণ তোমার মেইনলি হারভেস্টেবল পার্টটাতে হচ্ছে সুগার ক্যানের নিচের পার্টটা। তো এই জন্য সুগার ক্যানটা আমরা সবসময় সেট ইউজ করতে গেলে আমরা 1/3 পোর্শন আপার পোর্শনটা ইউজ করবো। আর অবশ্যই জানার কথা, মাদার ক্রপ যদি ডিজিজ ইনফেক্টেড হয়, ইনসেক্ট ইনফেক্টেড হয়, সেটা তো অবশ্যই আমরা ইউজ করবো না, এটা খুব জেনারেল কথা। এবং যদি পচে যায় বা অলরেডি স্প্রাউটেড, সেটাও আমরা ইউজ করবো না। আর বলা হয় যে প্রতিটা সেটে মিনিমাম যদি 3টা আই থাকে, 3টা নোট থাকে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ আমার কার্সারটা যেখানে, 3টা আই থাকলে সুবিধা হয়। তার কারণ হচ্ছে পুরোটা যদি মিস করে ফেলে জার্মিনেট করা, তাহলে তোমার অপশন আছে আরো। আর যখনই আমরা কাটবো তখনই খেয়াল রাখবো যে 2টা নোডের মাঝখানে কাটবো, কখনোই গোড়া ধরে নোডের কাছে কাটবো না, তাতে দেখা যায় জার্মিনেশন পচে যেতে পারে। আমরা করবো কি সবসময় 2 নোডের মিডিয়ালে কাটবো, মাঝখানে কাটবো। এই কয়েকটা ক্রাইটেরিয়া আমাকে যখন আমি সেট সিলেকশন করবো বা সেট যখন রেডি করবো এটাকে আমাকে খেয়াল রাখতে হবে। এটা পরীক্ষা হওয়ার হামেশাই আসে। তাহলে কি সেট সিলেকশনের জন্য আমরা নিচের পার্টটা সিলেক্ট করব না? বুঝতে পারি নাই, আবার একটু বলো কাইন্ডলি। হ্যাঁ, মানে সুগার কেনের সেট সিলেকশন করার জন্য নিচের পার্টটা তাহলে সিলেক্ট করব না, না, উপরের পার্টটা। সুগার কেন সেট এর জন্য সবসময়ই তোমার সুগার কেনের আপার 1/3 পোর্শন নিবা, আপার 1/3 পোর্শন, লোয়ার পোর্শন না। লোয়ার পোর্শন তুমি হারভেস্ট করে নিয়ে আসছো, ওটা তোমার মিলেবল কেন। আর উপরে এর জন্য একটা ইকোনমি একটা ব্যাপার আছে, কিন্তু মেইন কথা হচ্ছে সুক্রোজটা, উপরের অংশে সুক্রোজটা কম, যাতে তোমার জার্মিনেশনটা ভালো হবে। আর নিচের পোর্শনে তোমার জার্মিনেশন ভালো হবে না, তোমার ওগুলো বার অনেকটাও জার্মিনেটি করবে না, কারণ চিনির পরিমাণ, সুক্রোজের পরিমাণ অতিরিক্ত বেশি, যেটা তোমার জার্মিনেশনকে প্রিভেন্ট করে। তো এই জন্য সবসময় আপার 1/3 পোর্শন নিতে হবে। এটা গেল আমার সুগার কেন সেট আমি কিভাবে সিলেক্ট করব। এখন আমি সিডলিং রেস করব কিভাবে, যদি আমি কিন্তু এখনো ট্রেন্ডসে যাই নাই, আমি এখনো ট্রেন্ডস পদ্ধতিতে যাই না, আমি জেনারেলের মধ্যেই আছি। সুগার ক্যান সেট সিলেক্ট করার পরে আমি এখন এটাকে সিডলিং করব। সিডলিংটা অনেকভাবে করা যায়, তুমি নার্সারি বেডে করতে পারো। সেক্ষেত্রে যেহেতু তুমি মেইন ফিল্ডে দিচ্ছ না, তুমি সিডলিং করে নিয়ে গিয়ে জমিতে নিয়ে যাবা, সেক্ষেত্রে তোমার একটু কম নোট যুক্ত বা আই যুক্ত সেট নিতে পারো, কারণ তুমি তো নার্সারি বেডে যেগুলো সিডলিং রেইজ হবে সেগুলোই তো নিয়ে যাবা। সেখানে যদি তুমি 3টা করে ইউজ করো তাতে তুমি নষ্ট করতেছো। তো তুমি 2টা আই সিড ওই সেট নিতে পারো, ওখানে নার্সারি বেডে করতে পারো। সেটা পলি ব্যাগে করা যায়, যেটা এসটিপি তে করা হয়। সেখানে একটা আই বিশিষ্ট 1 আইর একটা সেট নেওয়া হয়, কারণ এটা নার্সারি বেডে প্রচুর ইন্টেন্সিভ কেয়ার নেওয়া হয় এবং সিডলিং রেইজ করার পরে নিয়ে যাওয়া হয়। তো এই জন্য তো 1 আই সেট হলো যথেষ্ট। তাতে কিন্তু তুমি যখন 3 আই নিচ্ছ আর এক্ষেত্রে নিচ্ছ 1 আই, তোমার কিন্তু অলরেডি সিড রিকোয়ারমেন্টের কস্ট কমে যাচ্ছে। আবার আরেকটা পদ্ধতি ইউজ করা হয় অনেক সময়, সেটাকে বলে বার্ড চিপ। আমি জানি না থিওরিতে তোমাদের কথা বলছে কিনা, আমি জাস্ট একটুখানি বলি। আমি ছবি রাখছিলাম, এই ছবিটা দেখলে হয়তো বুঝবা, আমি আবার ব্যাক করব।
যে যখন এটা একটু বেশি স্প্রাউট করে ফেলছে, এই মাথাটা যখন স্প্রাউট, আমি দেখো আমার কার্সারটা রাউন্ড একটা সার্কেল করা, যখন স্প্রাউটেড হয়ে যায় নোটটা থেকে, বাটটা যখন স্প্রাউট হয় তখন এই জায়গায় একটুখানি এই তোমার এগুলো চিপের মতো করে কেটে নেয় একটুখানি, তোমার এই কি বলবো ছোলার ইয়ার অংশটুকু সহ নিচ থেকে একটু গর্ত করে কেটে, আমি তোমাকে শেষে তোমাদেরকে দেখাবো, এটা মেশিনও আছে একটা, অনেক সময় চাকু দিয়েও করে কিন্তু সেটা ইফেক্টিভ হয় না, মেশিন আছে বাড়ছে, তোমাকে দেখাবো কিভাবে কাটে। এটা কেটে নিয়ে গিয়েও এখান থেকে জাস্ট এতটুকু করে কেটে নিয়ে বাট সহ চিপের মতো করে কেটে নিয়ে যায়, তাতে কিন্তু কি হয় পুরো ক্যানের পুরো অংশটাই মিলেবল হচ্ছে, পুরো অংশটাই হারভেস্ট করে নেওয়া যাচ্ছে, তাতে তাতে তোমার শুধু জাস্ট এই যে বাট সহ এই অংশটা নিয়ে যাচ্ছে, বাকি পুরো অংশ থেকে তুমি চিনি পাচ্ছ, তাতেও খরচ অনেকটা কমে যায়। এটা একটা পদ্ধতি আছে। আরেকটা পদ্ধতি বলা হয় ল্যাটেরাল শুট টেকনিক। ল্যাটেরাল শুট টেকনিকটা আমি একটুখানি সিম্পলি বুঝাই। এটা অনেকটা রাইঙ্গুনের মতনই। এইটা হারভেস্ট করে নিয়ে যাওয়ার পরে ওই ফিল্ডের একটা অংশ একইভাবে কেটে দেওয়া হয়, এমন ভাবে কেটে দেওয়া হয় উপর থেকে ডিটপিং করে দেওয়া হয়, টপটা কেটে দেওয়া হয়, তাতে ওই যে আবার ল্যাটেরাল শুট বের হয়। সেই শুটকে আবার অনেক সময় করে কি প্রথম শুট জেনারেশনের যে শুট বের হলো সেখানে আরেকবার কেটে দেওয়া হয়। এভাবে 1-2 জেনারেশন শুট বের হওয়ার পরে কয়েক সপ্তাহ পর পর কেটে দিয়ে দেখা যায় একটা বার থেকে একটা নোট থেকে 4-5টা করে শুট বের হচ্ছে, পরে ওই এক একটা শুট নিয়ে গিয়ে লাগানো হয়। এটাকে বলা হয় ল্যাটেরাল শুট টেকনিক। এক্ষেত্রে সিডের পরিমাণ কম লাগে, তুমি যেহেতু একটা বার থেকে অনেকগুলো পাচ্ছ সেক্ষেত্রে খরচটা একটু কম হয়, কিন্তু অবশ্যই এখানে যেহেতু তোমাকে একজন স্কিল পারসন লাগবে, সেটা একটা কস্ট আছে এবং টাইম কনজিউমিং। এরকম অনেক পদ্ধতিতে আমি সিডলিং প্রডিউস করতে পারি। আর তাছাড়াও আমরা কি পারি সরাসরি জমিতে লাগিয়ে দিতে, সেটটা রেডি করে সেটাকে অনেক সময় ডিসইনফেক্টেড করে নেওয়া হয়, নিয়ে তুমি সরাসরি ফিল্ডে লাগাতে পারো। তো আমরা ট্রেন্স পদ্ধতির যেটা কথা বলবো সেটাতে সিডলিং কোনো কিছু বাইট থেকে প্রডিউস করে নিয়ে আসা হয় না, সেটা সেট তৈরি করে নিয়ে সরাসরি মেইন ফিল্ডে লাগানো হয়, ট্রেন্স পদ্ধতিতে। এখানে জাস্ট আমাদের কয়েকটা উদাহরণ, জাস্ট ওয়ান আইড হলে কেমন দেখায়, গোল সার্কেলটার মধ্যে একটা পলি ব্যাগে ওয়ান আইড একটা সিডলিং, অনেক সময় দুইটা ইউজ করা হয়, 2 আইড। এখন আসলে তো আমরা ট্রেন্স পদ্ধতি নিয়ে কথা বলি, যে বললাম ম্যাম, যে হ্যাঁ প্লিজ বলো। ম্যাম যে বাট জার্মিনেট হতে হতে কি সেটটা নষ্ট হয়ে যাবে না? বুঝতে পারি না, আরেকটু একটু বলো। মানে আমরা যে ওই বাটটা উঠাই নিব, ওটা কি জার্মিনেট করার পরে উঠাবো না চিপ অফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে তোমার এটা স্প্রাউটেড হবে, তারপরে তুমি এটা কেটে নিয়ে আসবে। আমি আসলে তোমাদের ছবিটা আমি চাইছিলাম পরে দেখাবো, আমি তত সব মজাই নষ্ট হয়ে যাবে। দাঁড়াও এক মিনিট, এটা একটা ছবি আছে সুন্দর, দেখলে হয়তো বুঝতে পারো। এই যে এটা দেখলে বুঝতে পারো, আমি আর ইয়াতে যাচ্ছি না। দেখতে পাচ্ছ এখানে? আমি জানি না তুমি কি দেখতে পাচ্ছ তোমার ছবিটা? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে বার চিপ কাটার একটা মেশিন, দেখো এখানে কেটে নিয়ে আসছে, নিয়ে সেটা কিন্তু আগে সিডলিং এর মতোই ধানের যেরকম সিডলিং তৈরি করি সেরকম এটা নিয়ে আগে এটা একটুখানি স্প্রাউটেড আছে, এটাকে দেখতে দিতাম ছবিটা খুব এটা ক্লিয়ার, এখানে দেখতে পাবা আমার কার্সারটা যেখানে, এটা কেটে নিচ্ছে, নিয়ে এটা সিডলিং আগে তৈরি করে নিবে, তারপরে সেটা মেইন ফিল্ডে লাগাবে। এটাও খুবই টাইম কনজিউমিং এবং এখানেও প্রচুর কস্ট ইনভলভমেন্ট আছে। যদিও হ্যাঁ তোমার এক সেট থেকে অনেকগুলো যেহেতু পাচ্ছ, এবং তোমার যেটা বললাম যে এখানে পরে পুরো সেটটাকে পুরো সেট না, পুরো সুগার ক্যানটাকেই তুমি ইউজ করছো সুগার এক্সট্রাক্ট করার জন্য, এক্ষেত্রে তোমার একটু লাভ আছে। কিন্তু তোমার অন্যদিকে আবার বাকিগুলোতে যেমন তুমি পুরো নোটটা সহ পুরো সেটটাই নিয়ে যাচ্ছ মোটামুটি 1 ফিটের মতো করে, আর এক্ষেত্রে 1 ফিট না নিয়ে জাস্ট ওই বারটা সহ কেটে নিয়ে আসছো, এক্ষেত্রে সুবিধা আছে। বাট অন্যদিকে আবার তোমার কস্ট ইনভলভমেন্টটা অনেক বেশি, কারণ তোমার 3টা স্টেপ যেতে হচ্ছে।
এই আর তুমি যেটা বললো যে ম্যাডাম এটা কিভাবে করবে, তো এটা এই যে একটু জার্মিনেট সামান্য একটু স্প্রাউটেড থাকে, পরে এটা আমার সিডলিংটা রেইজ করে তারপরে মেইন ফিল্ডে যায়। আমি কি তোমার উত্তর দিতে পারছি? জি, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, যেটা ছিলাম আমি আবার ব্যাক করি। ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ বলো। ম্যাম আপনি তো বললেন যে সেট যখন আমরা সিলেক্ট করবো তখন 3টা আই থাকলে ভালো, তাহলে নার্সারি বেডে কেন 2টা আই নিচ্ছি আমরা? এটার উত্তরটা আমি একবার দিছিলাম, যদি তুমি খেয়াল করে থাকো। কারণ যখন আমরা মেইন ফিল্ডে, আমি 3 এর কথা যেটা বলছি, এটা আসলে মেইনলি আমরা ট্রেন্স মেথডের কথা বলতে আমরা এটা বলছি। আর বাকি যেগুলো আমি কথা বলতেছি এগুলো আসলে এক্সট্রা কথা, তোমাদেরকে জাস্ট প্র্যাকটিক্যালের ভাইবার জন্য একটু তৈরি করা। 3 আমরা মেইন ফিল্ডে যখন যাব সরাসরি লাগাবো, যেমন ট্রেন্স পদ্ধতিতে বা ফ্ল্যাট বা ফারো, তখন সরাসরি যখন লাগাচ্ছি তখন কিন্তু 3টা নেওয়ার সুবিধা হচ্ছে নেই, কারণ আমরা যেটা বললাম যে আমি মিস করতে পারি জার্মিনেশন। তখন তুমি মেইন ফিল্ডে লাগাচ্ছ, তুমি কোনো কারণে একটা মিস হলো, 2টা মিস হলো, আরেকটা তোমার আছে, সেক্ষেত্রে তুমি এজন্য 3টা নিচ্ছ। আর মেইন যখন নার্সারি বেডে করে নিয়ে যাবা, নার্সারি বেড আমি নার্সারি বেডে সরাসরি লাগাতে পারি, যেটা বাচ্চিপে দেখালাম মাটিতে লাগানো, অথবা আমি পলিথিন ব্যাগে করতে পারি। সেক্ষেত্রে আমরা খুবই ইন্টেন্সিভ কেয়ার নেই। মেইন ফিল্ডের যে সমস্যাগুলো থাকে সরাসরি, যে বিভিন্ন ধরনের হ্যাজার্ডাস, বিভিন্ন ধরনের যে অ্যাডভার্স সিচুয়েশনে পড়ে, নার্সারি বেডে কিন্তু এটার খুবই কম হয়। কারণ তুমি শেড দিবা, তুমি বেশি বৃষ্টি আসলে খেয়াল করবা, পানি না থাকলেও খুব অল্প জায়গার মধ্যে তুমি ইন্টেন্সিভ কেয়ার নিবা। এজন্য তুমি অল্প 3টার জায়গায় 2টা বা 1টা দিয়েও তুমি করতে পারো। আর আরেকটা হচ্ছে তুমি নার্সারি বেডে সিডলিংটা রেইজ করার পরে সেটা নিয়ে গিয়ে মেইন ফিল্ডে লাগাচ্ছ। আর মেইন ফিল্ডে যখন সরাসরি লাগাচ্ছ তখন যদি মিস করো, সেখানে কিন্তু আবার রিট্রান্সপ্লান্ট করা ওই জায়গায় তোমার কস্টলি। আর তুমি কিন্তু যখন নার্সারি বেড থেকে মেইন ফিল্ডে লাগাবা, তোমার পদ্ধতিটাই এটা, যেমন এসটিপি, সেক্ষেত্রে কিন্তু তুমি ট্রান্সপ্লান্টিং করছোই। তো তোমার মেইন ফিল্ডে দেখা যায় যে ওই যদি কোনো একটা চারা মারা যায় বা গ্যাপ থাকছে এক্সে, সেটা তোমার পক্ষে আবার একটা দ্বিতীয়বার গিয়ে, আমি জানি না, আমি মনে নিজেই পেঁচায় ফেলছি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তোমার মেইন ফিল্ডে যদি তোমার জার্মিনেশনটা কম হয়, সেক্ষেত্রে তোমার কষ্টটা বেশি হবে। কারণ একটা করে আই সেট দিয়ে দিলা তুমি মেইন ফিল্ডে, আর অনেকগুলো তোমার জার্মিনেশন ফেল হলো, তখন তোমাকে সবগুলোতে গিয়ে আবার তোমাকে ওখানে ট্রান্সপ্লান্ট করতে হবে, বা আবার নতুন করে ওখানে আবার সেট বসাইতে হবে। দুটোর গ্যাপ হবে বয়সের, এবং তোমার কস্ট বেশি যাবে। আর সেই কষ্টটা যেন না হয়, এর জন্য আমরা 3টা করে দিচ্ছি। আর নার্সারি বেডে যেহেতু আমি খুবই ইন্টেন্সিভ কেয়ার নিচ্ছি, সেখানে আমার জার্মিনেশন করার পরে সেখান থেকে সিডলিং নিয়ে যে লাগাবো, সেখানে আমার 1টা 2টা দিলেও কোনো সমস্যা নেই, কারণ সে খুবই কেয়ারের মধ্যে আছে, ওখানে জার্মিনেট করবে। আমি কি বুঝাতে পারছি? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আবার ফেরত আসি ট্রেন্স এর কথা, যেটা বলছিলাম যে আমার সেটটা আমরা সিলেক্ট করে নিয়ে তারপর আমরা ট্রেন্স মেথডে, আমরা একটু পরেই বলবো যে ট্রেন্স এর বাংলা হচ্ছে পরীক্ষা। পরীক্ষাটা আমরা তৈরি করবো বা ট্রেন্সটা তৈরি করবো, করে সেখানে আমরা গিয়ে সেই সেট গুলাকে লাগাবো। সে ব্যাখ্যাটা আমরা পরে বলছি। একটু তার আগে বলি যে ট্রেন্স মেথড যদিও এসটিপির চেয়ে সুবিধা কম, অ্যাডভান্টেজ সেখানে কম, এসটিপিটাই ভালো, তারপরেও ট্রেন্স মেথডের কিছু সুবিধা আছে এবং অসুবিধাও আছে, সেটা নিয়ে একটু কথা বলি। যেমন ট্রেন্স মেথডে যেহেতু একটু বেশি ডিপ করে করা হয়, তাতে কিন্তু এটা একটা লম্বা বাঁশি বলবো আমি, তাতে দেখা যায় কি তার বেজাল এনকারেজটা ভালো হয়, লজিংটা কম হয়, যেটা তুমি ফ্ল্যাট বা ফারো মেথডে লজিং এর অসুবিধা থাকে, এক্ষেত্রে সেটা হয় না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, যে যেহেতু একটু গর্ত বেশি করা হয়, তাতে কিন্তু গাছের ময়েশ্চারটা ভালো পায়, বিশেষ করে জার্মিনেশনের সময় সে ময়েশ্চারটা তার খুব কাজে লাগে। কিন্তু যদি তুমি ফ্ল্যাটে রাখো বা ফালোতে রাখো, তখন দেখা যায় খুব ড্রাই দিনগুলোতে ময়েশ্চারটা অনেক কম পায়, আর এটা একটু ডিপে থাকে বলে ময়েশ্চারটা ভালো পায়। এবং এক্ষেত্রে আমি খুব সংক্ষেপে বলি, এত আমি প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট জানি না। এক্ষেত্রে দেখা যায় যে আমরা ট্রেন্স করে যখন করি, 2টা ট্রেন্সের মাঝখানে জায়গা থাকে,
এরকম প্রতি দুইটা ট্রেন্সের মাঝখানে জায়গা থাকে, যাতে ইন্টার কালচারের যে কোনো অপারেশন তুমি যখন করবা, তুমি ফার্টিলাইজার দাও, ইরিগেশন দাও, যেটাই করো সেটা খুব সহজে করা যায়। ইন্টার কালচার অপারেশন গুলো খুব ভালোভাবে সহজে করা যায়, গাছকে ক্ষতি না করে, গাছের কোনো ক্ষতি না করেই করা যায়। অসুবিধা হয় না, কোনো ধরনের ড্যামেজ হয় না, যেটা অন্য পদ্ধতিতে দেখা যায় অনেক সময় ড্যামেজের সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে অবশ্যই যদি র্যাটনের সাথে আমরা তুলনা করি, ইল তো ভালো হয়, এসটিপির চেয়ে যদিও কম হয়। আর দুইটা ট্রেন্ডস এর মাঝখানে যেহেতু জায়গা থাকে, সেক্ষেত্রে আমরা অন্য আরো ক্রপ ইন্টারক্রপ হিসেবে আমরা করতে পারি। বা আমরা সুগার কেনটাকে মানে সুগার কেনের সাথে পটেটো পালস অন্য ধরনের ভেজিটেবল আমরা এর সাথে অ্যাড করে দিতে পারি, তাতে আমাদের দেখা যায় যে আরো ইকোনমিক হয় ব্যাপারটা। আর যদি ক্ষতির কথা বলি, তাহলে হচ্ছে ক্ষতি বলবো না, যেখানে লাভটা নাই কোথায়, সেটা হচ্ছে মেইনলি কস্ট ইনভলভমেন্ট। খুবই লেবোরিয়াস স্কিল পার্সন লাগে, আর সাথে হচ্ছে কস্টলি হয় অবশ্যই। কারণ আমরা জানি যে এখনকার দিনে নর্মাল পার ডে একটা লেবারের দাম 550 টাকা। তো তোমরা দেখলেই বুঝবা। আর যদি সরাসরি ক্লাস হতো তাহলে তোমাদের মানে আমাদের ব্যাখ্যাও করতে হতো না, ওই ক্লাস শেষে তোমরা বাকি ডিসঅ্যাডভান্টেজ সব নিজেরাই বুঝে ফেলতা। ভাগ্যক্রমে এখন অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, এই জন্য বুঝলাম না। তবে আজকের যে টেম্পারেচার, তাতে যদি এই ক্লাস ফিজিক্যালি হতো আর তোমরা যদি আজকে ফিল্ডে নামতা, আর কি বলবো, সারা জীবন মনে থাকতো। কি মনে থাকতো এখন একটু দেখাই। নর্মালি আমরা এই ক্লাসটা নিয়ে সবাই ফিল্ডে নামি, একটু কষ্টকর, ট্রেন্স করাটা একটু কষ্টকর আছে যদি গ্রুপে করা হয়, জাস্ট বোঝানোর জন্য যে ফার্মাররা কেমনে করে। কিন্তু নর্মালি আসলে সত্যি কথা বলতে আমাদের ফার্মাররা ট্রেন্স পদ্ধতিতে অতটা আমরা যেভাবে মাপজোক দিয়ে করি তারা এইভাবে করে না। অনেক জায়গায় ফ্ল্যাটই করে, কিছু কিছু জায়গায় ট্রেন্স করে। এখনকার যুগে এসটিপিটাই বেশি পপুলার হচ্ছে, যেহেতু এটার সুবিধা অনেক বেশি বাংলাদেশে। এখন আসি এই ট্রেন্সটা কিভাবে তৈরি করা হয়, এটা একটা মেজারমেন্ট আছে। যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ট্রেন্স ধরি, ফার্মাররা অনেক ভাবে কম বেশি করে করে, যদি আমরা স্ট্যান্ডার্ড ধরি তাহলে কি ধরনের মাপ হয় এটা একটু তোমাদেরকে একটু আমি দেখাই। বামে যদি তাকাও, আমি এটা হাতে করছি, আমি জানি না কতটুকু পারফেক্ট হয় নাই, মাপ সমান সমান তুমি যদি একটার সাথে একটা মিলাইতে চাও হাতে মিলাইতে পারবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। আচ্ছা, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছ? 244 জন, তোমরা কি অ্যাটেন্ডেন্স দিচ্ছ? প্লিজ যারা অ্যাটেন্ডেন্স দাও না কাইন্ডলি দিয়ে ফেলো। আচ্ছা, এবার একটু ডান দিকের ছবিটা দেখো। তোমরা কি আমার স্ক্রিনের ছবিগুলো দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, তাহলে একটু ডানে দেখো, আমি বোঝানোর জন্য আমার কার্সর যদি ফলো করো তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা ফিল্ডে দেখো ট্রেন্স, লম্বা লম্বা করে ট্রেন্স করা, এবং এরকম দেখো আমার কার্সর দিকে একটু তাকাও, একটা ট্রেন্স, তার মাঝে একটু গ্যাপ, তারপর আরেকটা ট্রেন্স, যেটা পরীক্ষা বলি, গর্ত বলি, এটাও ভালো হয়। আর যদি তোমরা নিজেরা করতা তাহলে তো আরো অন্য অনেক নাম দিতা। এখানে একটা ট্রেন্স, মাঝখানে একটু গ্যাপ, আরেকটা ট্রেন্স, গ্যাপ, এভাবে লম্বা লম্বা করে গর্ত করা। তো আমরা যদি মাপটা এইভাবে দেখি যে দুইটা পাশাপাশি ট্রেন্স এর, আমি যে ইয়েলো কালারে বর্ডার দিয়ে রাখছি, দুইটা পাশাপাশি ট্রেন্স আমি দেখানোর চেষ্টা করছি বাম পাশের ছবিটা। এবার বাম পাশের ছবিটা দেখো, একটা স্ট্যান্ডার্ড ট্রেন্স এর ডেপথ যদি আমরা বলি, ডেপথটা হবে, এটা গর্ত হয় 30 থেকে 35 সেন্টিমিটারের মতো, এবং তার পাশে যদি আমরা দেখি ওয়েটটা যদি দেখি বা ব্রেডটা যদি দেখি, আপার পোর্শনে 30 থেকে 35, কিন্তু নিচের দিকে একটু কমে আসে 25 থেকে 30 সেন্টিমিটার। এটা ডেপথ 30 থেকে 35, আর আপার পোর্শনে ব্রেডটা হবে হচ্ছে 30 থেকে 35, একটু নিচের দিকে একটু সরু হয়ে এসে 25 থেকে 30 সেন্টিমিটার। এরকম পাশে যদি আরেকটি ট্রেন্স আমি করি, তাহলে দুইটা ট্রেন্স এর সেন্ট্রালের ডিস্টেন্স হবে 100 থেকে 120 সেন্টিমিটারের মতো। আর ট্রেন্স রেডি করার পরে
মাটি কেটে একদমই পুরোপুরি মানে সলিড শক্ত রাখা হয় না। যদি তুমি এই যে পাশের ফার্মার সহ যে ছবিটা দেখছো এটার দিকে যদি খেয়াল করো, একটু দেখো লুজ মাটি, তুমি যদি একদম সমান করে কেটে গর্ত করো নিচে তো দেখা যায় সলিড হয়ে যায়, তো এরকম সলিড না, দেখতে পাচ্ছ যে নিচে এখানে একটু মাটি, নিচে আমরা 5 থেকে 7 সেন্টিমিটার, মোটামুটি 5 সেন্টিমিটারের মতো ঝুরঝুরে মাটি দিয়ে দেওয়া হয়, লুজ সয়েল দেওয়া হয় বটম। আমি আবার রিপিট করছি, ডেপথটা হবে 30 থেকে 35 এবং উপরের যে আমরা ওয়েটটা বা ব্রেডটা যেটাই বলি সেটা টপ পোর্শনে একটু বেশি 30 থেকে 35, তারপর আস্তে আস্তে একটু চিকন হয়ে নিচে 25 থেকে 30, এবং মাঝখানে আমরা লুজ সয়েল দিব, নিচে সরি বটমে 5 সেন্টিমিটারের মতো, এবং একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের সেন্টারের ডিস্টেন্স হবে 100 থেকে 120 সেন্টিমিটার। এখন কেন আমরা এখানে বটমে লুজ সয়েল দেই, কারণ তাতে আমার জার্মিনেশনটা সহজ হয়। আমার যখন সেট থেকে জার্মিনেট করবে তাতে রুট পেনিট্রেশনটা সয়েলে একটু সহজ হবে, এবং তার ফলে তার নিউট্রিয়েন্ট আপটেক এবং ময়েশ্চার আপটেকটা ইজি হবে। এই প্রথম পার্টটা ইজি করার জন্য আমরা নিচে একটু লুজ সয়েল দিই। যখন আমরা ফিজিক্যালি ক্লাস নিই এই পার্টটা শেখানো হয়, এই পার্টটা শেখানো হয়, এবং তোমাদের ফাইনাল পরীক্ষা ফিজিক্যালি যখন হয় নর্মালি হতো তখন এটা সবসময় জব থাকে, বলে দেওয়া হয় যে তোমার এতটুকু লম্বা, সরি এতটুকু লম্বা না, হ্যাঁ এতটুকু লম্বা একটা ট্রেন্স করো, কারণ লম্বা কতটুকু হবে এটা ডিপেন্ড করবে তোমার জমির লেন্থ অনুযায়ী, তুমি কতটুকু করবা তোমার জমির লেন্থ অনুযায়ী এই ট্রেন্সের লেন্থ হবে। কিন্তু তোমাকে কিন্তু তখন বলে দিবে না তুমি পাশে কত করবে, এটাতে করবো কত করবো, ওই কিচ্ছু বলবে না, জাস্ট বলে দিবে এতটুকু লম্বা একটা ট্রেন্স করো পরীক্ষায়, তখন তুমি তোমার মাপ অনুযায়ী করবে। এটা পরীক্ষায় আসে, ছবি আঁকাতেও দেয়, জিজ্ঞাসাও করে, ফিল্ডে নামিয়েও করতে দেয়, ডিপেন্ড করে। কারো কোনো প্রশ্ন আছে এটাতে? আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের টেক্সট, আচ্ছা যারা আমাকে আইডি পাঠাইছো তাদের জন্য, তোমাদের কিন্তু আমি এখানে একটা লিংক দিয়ে দিছি, তোমরা লিংকের পরও আবার আইডি পাঠাচ্ছ কেন জানি না, তোমাদের কোনো সমস্যা হয়েছে লিংকে যেতে? না ম্যাম। আচ্ছা তাহলে কাইন্ডলি আমাকে এভাবে আইডি পাঠিও না, সেকশন এ ফারিয়া আরেকজন হাবিবা জান্নাত, কাইন্ডলি ওই লিংকে গিয়ে দিয়ে ফেলো অ্যাটেন্ডেন্সটা প্লিজ। আচ্ছা এই গেল হচ্ছে আমরা ট্রেন্স তৈরি করে ফেললাম, আর আমরা সুগার কেন সেটও রেডি করে ফেলছি। এখন কাজ হচ্ছে আমার এই সেট গুলোকে, এই দেখো এই লোগো কিন্তু এই দেখো সেট গুলোকে কিভাবে দিচ্ছে ট্রেন্সের মধ্যে। এখন আমার কাজ হচ্ছে আমার এই সেট গুলো এই ট্রেন্সের মধ্যে সেট করা। আমি সেট সেট বিভিন্ন রকম হচ্ছে, প্লেস করা বলি, প্লেস করা। আমার ট্রেন্স রেডি, আমার সুগার কেন সেট কাটা হয়েছে, সেটাকে ধরে নাও আমি ডিসইনফেক্ট করে নিলাম, এবার আমি সেটাকে আমাদের ট্রেন্সের মধ্যে প্লেস করবো। এখন প্লেস করার কয়েকটা পদ্ধতি আছে, তোমরা এগুলো থিওরিতে আমি শিওর করে আসছো, তারপরে আবার আমরা বলি সিঙ্গেল রো করে দিতে পারি, জাস্ট একটা রো করে যাবে, আমরা ডাবল রো করতে পারি, যে একটা রো এর ঠিক সাথে আরেকটা রো করে দিতে পারি, আরেকটা পদ্ধতি আছে যেটাকে জিগজ্যাগ বলে, আঁকাবাঁকা করে দিতে পারি। আর সিঙ্গেল রো ডাবল রো এই দুটোতেই আমরা করতে পারি কি, দুইটা সেটের মাঝখানে হয়তো আমার গ্যাপ না দিয়ে একটা মাথার সাথে আরেকটা মাথা লাগিয়ে দিলাম, আরেকটাতে আমি একটু গ্যাপ করে দিতে পারি, কেউ 2 সেন্টিমিটার দেয়, কেউ 10, কেউ 15 সেন্টিমিটার। এখন কখন আমি সিঙ্গেল রো করব, কখন আমি ডাবল বা আরেকটা নাম তোমরা জানো 1.5, কখন জিগজ্যাগ করবো, কেউ আমাকে এটা উত্তর দিতে পারবা কাইন্ডলি? কখন আমি সিঙ্গেল রো করছি, কখন আমি ডাবল রো করছি, বা কখন জিগজ্যাগ করছি, কোনো কারণ আছে এটা করার? আচ্ছা আমি বলি, সিঙ্গেল রো তখনই আমি করতে পারি যখন আমি জানি যে আমি যে সেটটা ইউজ করছি সেই সেই সেটের জার্মিনেশন ভালো, এটা খুব ভালো জার্মিনেট করে, আমি জানি এটা জার্মিনেশন পার্সেন্টেজ ভালো, এবং আমার সয়েলটাও সুইটেবল, ময়েশ্চার আছে, সব ঠিক আছে। আমি যদি
সিঙ্গেল রো করে যাই, আমার এখানে প্রপার জার্মিনেশন হবে, ফেইলিওর তেমন হবে না, তখন আমি সিঙ্গেল রো করে যেতে পারি। কিন্তু যখন আমি জানি যে এটা জার্মিনেশন, যে সেটটা ইউজ করছি সেই সেটটা জার্মিনেশন হয়তো বা এটা ভালো না, অথবা 20%, 30%, 50% লস হবে, কিন্তু আমার আর কোনো অপশন নাই। বা এমন হতে পারে যে আমার জমির আমার সেটটা খুব একটা খারাপ না, কিন্তু আমার জমিতে ময়েশ্চার খুবই কম। সেক্ষেত্রে করা হয় কি, যে আমার তো যাতে আমার সিডলিং খুব বেশি জমিতে কম না হয়, গ্যাপ বেশি হয়ে না যায়, এই জন্য আমি বেশি করে লাগিয়ে দিব, যে একটা মিস করলে যেন আরেকটা আসে। এক রো যদি মিস হয়ে যায়, এক রো এর কয়েকটা মিস হলো, যাতে পরের রো এর আবার কয়েকটা ওটাদের গ্যাপ ফিল হয়ে যায়। এই জন্য দেখা যায় সিঙ্গেল রো এর জায়গায় আবার ডাবল রো করে অনেক সময়। আর জিগজ্যাগের কথা আমরা পরে আসছি। সিঙ্গেল রো যেটা আমরা এটা আগেই বলছি, সিঙ্গেল রো কখন করব, আইডিয়াল সিচুয়েশনে। আর একই কথা যে এটা উইদাউট গ্যাপ বা উইথ গ্যাপ দিয়ে করা যায়। যদি তুমি সিঙ্গেল ডাবল রো না করে সিঙ্গেল রো করো, তাহলে অবশ্যই সেট কম লাগবে, বোঝাই যাচ্ছে। আর এই ক্ষেত্রে যেহেতু আইডিয়াল সিচুয়েশন, তোমার হেলদি প্ল্যান্ট হবে, ইল ভালো হবে। আর ডিসঅ্যাডভান্টেজ কি হবে, যে যদি কোনো কারণে জার্মিনেশন পার্সেন্টেজ কম থাকে, সেক্ষেত্রে তোমার গ্যাপ হবে অনেক বেশি, আর সেক্ষেত্রে তোমার ইল্ডও ড্রাস্টিক্যালি রিডিউসড হবে, যদি তোমার সিচুয়েশন ডিফারেন্ট হয়। এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে সিঙ্গেল রো হলে কেমন হয় গাছগুলো যখন বড় হয়। আর যদি ডাবল রো করি, বললাম কোন সিচুয়েশনে করে, আমরা বললাম যে এক রো ফেল হলে সেকেন্ড রো সেটাকে গ্যাপ ফিল করবে। এক্ষেত্রে অবশ্যই মেইন যে কথাটা সেটা হচ্ছে তুমি সব ডাবল রো করছোই যাতে তোমার প্ল্যান্ট পপুলেশন ডিজায়ার থাকে, ডিজায়ার নাম্বার থাকে, প্ল্যান্ট পপুলেশন ঠিক থাকে। এর জন্য এটা একটা ডাবল রো করাতেই অ্যাডভান্টেজটা থাকবে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা অবশ্যই হবে, যেটা হচ্ছে তুমি ডাবল যেহেতু ইউজ করছো, তোমার খরচ বেশি, সংখ্যা বেশি, খরচ বেশি। দেখতে কেমন হবে একটু ছবিটা দেখলে বুঝবা কিভাবে পাশাপাশি দুইটা রো চলে গেছে। আর ডাবল ডাবল রোয়ে আরেকটা মেথড, আমরা স্পেশাল একটা মেথড যেটা নাম শুনছো, ডেরা মেথড বা 1.5 বলা হয়, অনেক সময় হাফ অফ ওভারল্যাপিং মেথড বলা হয়। যেটা কি করলা, তুমি ডাবলই করতে চাচ্ছ ডাবল রো, কিন্তু তুমি সেক্ষেত্রে হয়তো খরচটা কমানোর জন্য বা তোমার সেটের সঙ্গে একটু ডাবল না করে তুমি মাঝামাঝি রাখলা, তাতে তোমার প্ল্যান্ট পপুলেশনও মোটামুটি ভালো থাকলো, খরচটা একটু কম হলো। সেক্ষেত্রে কি হয়, যদি তুমি সিঙ্গেল রোয়ে যেমন যদি তোমার 1 কেজি লাগে, ডাবল রোয়ে লাগবে 2 কেজি। আর এই পদ্ধতি 1.5 বা হাফ ওভারল্যাপিং বা ডেরা, নামগুলো তোমার মুখস্থ রাখতে হবে। এই ডেরা মেথডে হবে 1.5, সিঙ্গেলে 1 হলে তোমার ডেরাতে হবে 1.5 কেজি। আর জিগজ্যাগে যেটা হয় সেটা হচ্ছে, জিগজ্যাগ কেন করা হয়, আমরা এই কথাটা ভাইভাতে খুব জিজ্ঞেস করে, যদি উত্তরটা খুবই সিম্পল এবং সিলি শুনতে, কিন্তু এটা খুব অহরহ জিজ্ঞাসা করে যে তুমি সোজাসুজি না দিয়ে কেন আঁকাবাঁকা করছো। তার কারণ হচ্ছে সুগার কেনে টার্মাইটের ইনফেস্টেশন হয়, টার্মাইট, উই। আর আমরা জানি উই সবসময় সোজা যায়, তুমি যদি সোজা করে লাগাতে থাকো আর সে যদি সোজা করে খেতে থাকে, পুরোটা খেয়ে ফেলবে। কিন্তু তুমি যদি জিগজ্যাগ করে দাও, তাহলে সে শুধু এক পাশ দিয়ে খেয়ে যাবে আর বাকি 2 পাশ থাকবে, সেখান থেকে জার্মিনেট করতে পারে। এই জন্য টার্মাইট ইনফেস্টেশন প্রিভেন্ট করার জন্য মেইনলি জিগজ্যাগ পদ্ধতিতে করা হয়। তোমাদেরকে একটু ব্যাপারটা আমরা যতক্ষণ যা বললাম সেটাকে ছবিতে যদি দেখাই, সিঙ্গেল রো দেখো সিম্পল, ডাবল রো 2টা করে করে দেয়া, 1.5 এবং জিগজ্যাগ। আবার আমি একটু নাম্বার গুলো রাখছি, যে সিঙ্গেল রোতে যদি 4টা লাগে খুবই সিম্পল, ডাবল রোতে 8টা লাগবে, 1.5 এ কয়টা লাগে দেখো, আমরা হিসেব করতে পারি কয়টা, 6টা। কিন্তু যখন আমরা একটা ছবি, এই ছবিটা 1.5 এর ছবি অনেক সময় পরীক্ষায় আঁকাতে দেয় ভাইভাতে, আমরা পারি না। কি পারি না এখানে একটু তোমরা যদি খেয়াল করো, কাইন্ডলি একটু এটা খেয়াল করো, এটা এই ছবি আঁকাতে গেলে সব সময় মিনিমাম 4টা সেট আঁকাবা উপরে, তাহলে তুমি এটা 1.5 বুঝাতে পারবা। 2টা আঁকিয়ে 2টা এই এতটুক যদি দাও, উপরে 2টা নিচে একটা, এটা 1.5 হয় না। এটা আবার বলি, যখন ছবি আঁকাতে দিবে পরীক্ষায় বা জিজ্ঞাসা করবে,
ভাইবায় তখন সব সময় মিনিমাম 4টা দিয়ে শুরু করবা, উপরের রো, নিচের রোতে 2টা হবে, মাঝখানে একটা ফাঁকা। তাহলে তুমি তুমি পরে এটা আমার ক্লাস শেষ করে নিজে একটু ঠান্ডা মাথায় বসে দেখো, তাহলে বুঝবা। তখন সবসময় ভাইবাতে আবার বলি মিনিমাম 4টা উপরে সারিতে দিও, কখনোই 2টা বা 3টা দিয়ে করো না, মিলাতে পারবা না। উপরের সারিতে 4টা, তারপর নিচের সারিতে 2টা, মাঝখানে একটা ফাঁকা থাকবে। আমি এই কথাটা বারবার বলছি কারণ আমার এই 13 বছরের 14 বছরের শিক্ষকতাতে আমি দেখছি এটা পরীক্ষায় সবাই ভুল করে, ভাইবাতে তো আরো বেশি। খুবই সিম্পল, কিন্তু এই জিনিসটা কেন ভুল করে জানি না। আমার নোট দেয়া থাকবে, আর ক্লাস শেষে আরেকবার একটু এটা ঠান্ডা মাথায় দেখো। সিঙ্গেল রোতে যে কয়টা লাগবে, ডাবল রোতে তার ডাবল, আর 1.5 বা 1.5 মেথডে 1.5 গুণ, আর জিগজ্যাগ মেথড তো এটার কোনো সংখ্যা এভাবে বলা যাবে না। ম্যাম, টার্মেটের ইনফেস্টেশন কি সিঙ্গেল এন্ড ডাবল রো মেথডে এফেক্ট করবে না এটা? হ্যাঁ হ্যাঁ, তা তো করবেই। এই জন্য তো বললাম যে তুমি কেন একজন একজন ফার্মার সিঙ্গেল রো করলো, কেন একটা ফার্মার জিগজ্যাগ মেথড করলো, এটা সম্পূর্ণ ওই সিচুয়েশনের উপর, ফার্মারের ওই ফিল্ডের, তার ওখানের ওভারঅল সিচুয়েশনের উপরে। যে ফার্মারের জমি, যেটা বললাম খুবই আইডিয়াল, সে যে সেট ইউজ করছে সব আইডিয়াল, সে তখন সিঙ্গেল রো করবে। যার ওখানে জার্মিনেশনের সমস্যা, সে ডাবল রো বা 1.5 করছে। আর যার ওখানে সে বুঝছে যে তার এখানে টার্মাইটের সমস্যা আছে, সে তখন ওগুলো করবে না, সে জিগজ্যাগ করবে, ফেস করবে জিগজ্যাগ। এটা ডিপেন্ড করছে ফার্মারের ওই ফিল্ডের সিচুয়েশন অনুযায়ী। যদি কারো জমিতে টার্মাইটের খুব বেশি সমস্যা না থাকে, সে করবে না, সে নর্মাল নর্মাল পদ্ধতিতে করবে, সিঙ্গেল বা ডাবল করবে। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে তার সিচুয়েশনের উপর। এতটুকু গেল হচ্ছে আমাদের একটা পার্ট, যে আমার ট্রেন্ডস প্রিপারেশন এবং সেট কিভাবে প্লেস করে। তোমাদের ভাইবাতে কিন্তু সুগার কেনের যে বিভিন্ন ইন্টারকালচার অপারেশন আছে, এটা নিয়ে একটু প্রশ্ন করা হয়। আমি তোমাদের এগুলো পড়ানোর জন্য না, জাস্ট একটু তোমাদের দেখিয়ে মনে করিয়ে দিচ্ছি যে কোন কোন পদ্ধতি, কি কি টার্ম আছে ইন্টারকালচার অপারেশন, স্পেসিফিক টার্ম আছে, এই টার্মগুলো জানবা। কি আসলে র্যাপিংটা কি, প্রপিংটা কি, ট্রাশিংটা কি, কেন করে, কিভাবে করে, কাইন্ডলি এগুলো একটু ভাইবার জন্য মাথায় রেখে আসবা পরীক্ষায়। খুবই মানে এটা কমন কিছু প্রশ্ন, যেহেতু তোমরা থিওরি পরীক্ষাটা আগে দিয়ে ফেলো, অনেকদিন অনেক সময় গ্যাপ যায়, আমরা খেয়াল করি না। তো এই প্রশ্নগুলো খুবই কমন ভাইবার জন্য, কাইন্ডলি এগুলো একটু মাথায় রেখো পরীক্ষার জন্য। আমরা এতক্ষণ যেটা বললাম ট্রেন্ডস, এটা ফিজিক্যালি ম্যানুয়ালি যেভাবে করে, আর এটা যদি এখন অনেক ধরনের মেশিন বেরিয়েছে, যেমন একটা উদাহরণ, এখানে পাওয়ার টিলারের সাথে কিছু জিনিস এক্সট্রা লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ট্রেন্ডস তৈরি করা যায়, ট্রেন্ডসার বলে। ছবিটা একটু খেয়াল করে দেবে, তাতে কষ্টটা কম হয়। কেউ যদি ট্রেন্ডস পদ্ধতিতে করতে চায়, সে ওই ডেটটা এবং 2টা ট্রেন্ডসের মাঝখানে যে গ্যাপটা, সেগুলো শুধু সব ঠিক করে এই ডেপথ অনুযায়ী ডেপথটা সে সিলেক্ট করে নিবে। যে দেখতে পাচ্ছ বাম পাশে যে পাওয়ার টিলারের সাথে একটা আমার কার্সারটা যদি খেয়াল করো, সামনে এবং পেছনের চাকার মাঝখানে একটা এক্সট্রা একটা অংশ দেখতে পাচ্ছ, একটা আমাদের লাঙ্গলের ফলার মতো, এবং সেখানে উপরে দেখো অনেক 3টা ছিদ্র দেখতে পাচ্ছ। এগুলো তুমি অ্যাডজাস্ট করে ডেপথটা ঠিক করতে পারো। তো ডেপথটা ঠিক করে এটা দেখা যায় ট্রেন্ডস, জমিটা ফাইনাল প্লাউইং করে নিয়ে যাওয়ার পরে তারপরে এটা নিয়ে যাওয়া হয় চালিয়ে, তাতে ট্রেন্ডসটা তৈরি হয়, একটু কুইক হয় ব্যাপারটা। আমাদের এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? ম্যাম, ট্রেন্স তৈরি না করে ফ্ল্যাটেন্ড ল্যান্ডে মানে কাল্টিভেট করলে কি প্রবলেম হবে? না, ফ্ল্যাট ল্যান্ডেও করলে যে প্রবলেম হবে তা না, কিন্তু এই যেটা বললাম যে ফ্ল্যাট ল্যান্ডে দেখা যায় কি ময়েশ্চারের একটা সমস্যা হতে পারে। যদি আমার ড্রাই ল্যান্ড হয়, ইরিগেশনে খুব বেশি সুবিধা না থাকে, তাহলে দেখা যায় যে জার্মিনেশনটা একটু কম হবে, কারণ তোমার ময়েশ্চারটা ওখানে কম পাবে। আর আরেকটা হচ্ছে অনেক সময় এনকোরেজটা একটু সমস্যা হতে পারে, যেটাতে হ্যাভি একটা গাছ হয়, লম্বা গাছ হয়, সেক্ষেত্রে এনকোরেজের একটু প্রবলেম হতে পারে। এটা বললাম, এখানে অনেকগুলো মেথড তোমার কি জন্য আছে আসলে, তোমার যে মেথডটা সুবিধা হবে সেটা তুমি করবা। আমি যদি ক্যালকুলেট করে দেখি যে
ফ্ল্যাট পদ্ধতিতে করলে আমার খরচ কম হচ্ছে, দ্রুত হচ্ছে। তো ফ্ল্যাট পদ্ধতিতে করে আমার যতটুকু yield লস হচ্ছে সেটা যদি আমি ট্রেন্স পদ্ধতিতে করে খরচের সাথে যদি আমি ইকোনমিক ব্যালেন্স করে দেখি যে আমার ফ্ল্যাট পদ্ধতিতে সুবিধা বেশি, তা আমি কেন আমার ট্রেন্স করতে যাবো? তোমার মেথড আছে, অনেক সুবিধা অসুবিধা আছে, এবং সেগুলো সবই তোমার কন্ডিশনাল, যে তোমার জমি এবং তোমার ইকোনমিক কন্ডিশন কি, তোমার জমির কন্ডিশন কি, তুমি যে সিডলিং ইউজ করছো সেটা কন্ডিশন কি, সেটা কন্ডিশন কি, এই এভরিথিং চিন্তা করে তোমার জন্য যেটা সুবিধা হবে তুমি সেই পদ্ধতি করবে। এই যে এসটিপি তো আরো একটু কস্টলি, কারণ তুমি সেটটা তুমি রেডি করছো, সেটটা থেকে সিডলিং রেজ করছো, এখানে এটা একটু কস্টলি আছে। কিন্তু তারপর আমরা কেন করতেছি, কারণ এখানে সুবিধা আছে আরেকটা, সেটা হচ্ছে তুমি যখন মেইন ফিল্ডে নিয়ে আসবা, কোনো কারণে যদি তোমার মেইন ফিল্ডটা ওই সময় অকুপাইড থাকে, তুমি যদি ট্রেস পদ্ধতিতে করো বা ফ্ল্যাট অন্য পদ্ধতি, তুমি তো সরাসরি জমিতে করতে হচ্ছে, তো কোনো কারণে জমি তোমার রেডি না, তোমার একটা প্রপার্টি ডিলে হয়ে যাবে। আর যদি তুমি এসটিপি করো, তুমি আগেই সিবলিং কিন্তু রেজ করে রাখছো, তাতে যদি ওই সিবলিং রেজ হতে হতে তোমার জমি যদি যে টাইমে ধরো অক্টোবর মাসে করার কথা, আর তুমি জমি তখনও তোমার রেডি হয় না, তোমার আরেকটা ক্রপ তুলতে তুলতে অক্টোবর শেষের দিকে যাচ্ছে, তাতে তোমার সমস্যা হচ্ছে না, কারণ তোমার কিন্তু অলরেডি সিবলিং রেডি হচ্ছে তোমার নার্সারি বেড়ে। তো কিন্তু এখানে আবার তোমার ট্রান্সপ্লান্টিং এর কস্ট আছে। মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রতিটা জিনিসের সুবিধা অসুবিধা আছে। একজন ফার্মার ক্যালকুলেট করে দেখবে যে তার কোনটা আসলে এট দ্য এন্ড কোনটা বেশি তার ইকোনমিক হয়, সে সেটাই করবে। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই, তাহলে আমরা একটুখানি এই ছবিটা আমরা আগে দেখছি, আমরা একটুখানি মুভ করি। আমি জানি যে অনলাইনে 2 ঘন্টা ক্লাস নট ইজি, আর আমি 2 ঘন্টা ক্লাস আসলে নিতেও চাচ্ছি না, কারণ ফিজিক্যালি অনেক কিছুই করা যায়, করে অ্যাটেনশন ধরে রাখা যায়, কিন্তু অনলাইনে অ্যাটেনশন ধরে রাখা আমার মনে হয় না, আমি তোমাদের জায়গায় থাকলে আমার অ্যাটেনশন এতক্ষণ থাকবে। এই সুগারকেন নিয়ে আরেকটা পার্ট, যেটা ক্যালকুলেশনের পার্টটা, এই বিশাল দায়িত্বটা আমার কাঁধেই পড়ছে। অনলাইনে তোমরা কি অনলাইনে এর মতো অঙ্ক করছো আর কোন ক্লাসে? জি জি ম্যাম। ম্যাম, আগের ক্লাসটা হচ্ছে কি অঙ্ক করছো? ইরিগেশন। তাহলে তো ভালোই। তা আমি ভাবলাম যে আমারই কষ্ট হবে, না তাহলে তোমরা তো অভ্যস্ত আছো। কিভাবে করিয়েছেন স্যার? ম্যাম স্লাইড দেখিয়ে দেখিয়ে করিয়েছেন, আর যে ঠিক আছে। পার্টটুকু আমাদের বুঝতে সমস্যা সেটা হচ্ছে ধরে দিয়েছে। আমি যেটা করব, সুগার কেনের এই ক্যালকুলেশনটা আমরা মেইনলি আমি যেটা করি সেটা হচ্ছে জাস্ট আমি ওভারঅল বুঝিয়ে দেই যে কিভাবে ক্যালকুলেশন করতে, খুবই সিম্পল, খুব সিম্পল। তারপর আমি 1-2টা অঙ্ক দেখিয়ে দেই, দিয়ে আমি বাকি প্রবলেম গুলো দিয়ে দেই, বলি একটু চোখ বুলায় দেখো, যেটা যেটা পড়তেই কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এটা পারা সম্ভব না, কারণ কিছু কিছু থাকে এত সিম্পল। তো যেখানে যেখানে মনে হবে স্পেসিফিক সমস্যা আছে সেটা আমাকে বলবা, আর সাথে আমি তো আবার বুঝাই দিই। তো আজকে যেটা করব আমি ক্যালকুলেশনে, আমি তোমাদেরকে জেনারেল কিছু জিনিস বুঝিয়ে দিব, সাথে 1-2টা সিম্পল প্রবলেম শুরুতে জাস্ট বুঝার জন্য একটা বুঝিয়ে আমি যে ট্রেন্সের যে অংশটা তোমাদের খাতায় লিখতে হবে, পড়তে হবে, সেই পার্টটা আর এই ক্যালকুলেশনের পার্টটা আমি তোমাদেরকে দিয়ে দিব আজকে মেইলে। আর আমার নেক্সট ক্লাস থাকবে বৃহস্পতিবারে। তোমরা ট্রেন্সের পার্টটাও দেখবা যে সব ঠিক আছে কিনা তোমাদের কাছে। তারপরে ক্যালকুলেশনের যে প্রবলেম গুলো আমি দিব সেগুলো একবার একটু চোখ বুলাবা, যদি মনে হয় যে স্পেসিফিক এই প্রবলেমটা তো এটা কিভাবে সম্ভব আমাকে বলবা। আর বৃহস্পতিবারে আমি এই প্রবলেম গুলো যেগুলো তোমাদেরকে দিব সেটা নিয়েও আমি কথা বলবো, কিন্তু তোমাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে আরো ভালো হয় আমার উত্তর দিতে। হ্যাঁ, আশা করি এই পদ্ধতিতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপরেও যদি না বুঝো, সেটা মেইলে হোক, ফোনে হোক, বা সামনাসামনি যদি আমাদের সৌভাগ্য হয় সামনে দ্রুত সামনাসামনি হোক, তখন এসে আমাদেরকে জিজ্ঞাসা করলেও হবে। এভাবে হবে না? তোমাদের কি মনে হয়? তোমাদের কি মন্তব্য? ঠিক আছে আমার কথা? এভাবে সম্ভব?
কি হলো, মনে হলো তোমরা গোসা করলাম? আমার কথা কি তোমরা বুঝছো? ম্যাম আপনি কি বলেছিলেন বুঝতে পারিনি। বুঝতেই পারো না? হায় হায়, বললাম যে বাবা 10টা 11টা অঙ্ক আছে মনে হয়, আমি গুনিও নাই কয়টা অঙ্ক আছে, তারা একবার দেখে দিই। 11টার মতো অঙ্ক আছে। এই অঙ্কের মধ্যে আমি জেনারেল কিছু কথাবার্তা অঙ্ক বিষয়ে, আর 2টা অঙ্ক আজকে যেমন তোমাদেরকে একটু সিম্পল দেখিয়ে দিব, আর বাকি অঙ্কের যে যে দাগগুলো সেগুলো তোমাদেরকে আমি আজকে দিয়ে দিব। তোমরা একবার একটু চোখ বুলায় দেখবা। নেক্সট বৃহস্পতিবারে আমি তো ওভারঅল বাকিগুলো বুঝাই দিব, আর তোমাদের যদি কোনো স্পেসিফিক প্রবলেম থাকে সেটাও আমি ওই দিন দেখবো। এবার বুঝতে পারছো? জি ম্যাম। মানে তোমাদেরকে কেন আমি আগে দিতে চাচ্ছি, কারণ অঙ্ক বুঝায় মানে স্লাইডে দেখায় যদি অঙ্ক ব্রেনে না ঢুকাও, আসলে এটা নিজে নিজে চেষ্টা না করলে প্রবলেমটা বোঝা যায় না, আরেকজন বলে দিলে তো কতই হয়। তো এই তোমাদেরকে দেওয়ার কারণ হচ্ছে আগাম, যাতে তোমরা একবার চোখ বুলায় দেখো যে আচ্ছা এটাতে মনে হয় বুঝতেছি না, এটা তো ম্যাডাম বললো কি আর এখানে করলো কি। এরকম যদি কোনো সমস্যা আমাকে দেখাতে পারো তাহলে তোমাদেরও সুবিধা, আর আমিও বুঝবো যে তোমরা কোথায় বুঝছো। এবার আমরা ঠিক আছি? জি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমার 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 পার্সোনাল বিষয়। এই ক্যালকুলেশন যেখানেই লেখা থাকতো এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগ পর্যন্ত, ক্লাস 7 থেকে, আমার মনে হয় আমার 7 থেকে শুরু হয়েছিল, যেখানে আমি দেখতাম ক্যালকুলেশন ম্যাথ, ওই জায়গায় আমি নাই, কোনোদিনই নাই। কেন এই ভীতিটা কবে শুরু হয়েছিল আমি নিজেও জানি না, ওই সময় ওই বয়সে বোঝারও বয়স না। আর যখন বুঝছি যে ভয় পাই, আর তখন কিছু সমাধানও কেউ দিতে পারে না। যখন টিচাররা অঙ্ক করাতো, সেটা টিউশনিতে হোক বা ক্লাসে হোক, স্কুল কলেজ, সবসময় আমি সবচেয়ে ভালো পারতাম। পরীক্ষার হলে গিয়ে কি হতো আল্লাহ জানে। তোমাদের মধ্যে এরকম কেউ আছে নাকি? তোমাদের মধ্যে এরকম কেউ আছে? কেউ নাই? হ্যাঁ, তো ভালো। জি ম্যাম আছে। ও, কে যেন বললো হ্যাঁ সেম। তারপর যখন এই ইউনিভার্সিটিতে আসলাম, তারপর দেখি আসলে আমি নিজেকে নিয়ে যতটা নেগেটিভ ধারণা ছিল, এই নেগেটিভ ধারণাটা একটু কমলো। তখন আমি তো আসলে ইউনিভার্সিটি আসার পরে আমি রিয়েলাইজ করলাম যে অঙ্কের প্রতি বা অঙ্ক বলবো না, যে কোনো ক্যালকুলেশনের প্রতি মানুষের যে একটা আগ্রহ তৈরি করা, সেটাই আমার কোনো কারণে মিসিং ছিল। তো এই ইউনিভার্সিটির যেগুলো অঙ্ক করা, এগুলো খুবই সহজ। মানে এটা কি বলবো, এটা সহজের চেয়েও আরো, যদি এর চেয়েও যদি আর একটু সিম্পল হয়, বলার ওয়ার্ড থাকলে বলতাম। আর বুয়েটে আমি পরীক্ষা দেই নাই, কারণ ওই যে অঙ্ক, যখন এই ইউনিভার্সিটির পালা শেষ করে বিদেশে গেলাম ডিগ্রির জন্য আরেকটা, সেখানে গিয়ে দেখলাম তারা যে নর্মাল একটা কথা বলে, কি বলবো তোমাকে, মানে কথা বলতেই অঙ্ক, সেটা সয়েলের মধ্যে অঙ্ক, গাছের মধ্যে অঙ্ক, ওয়েদারের কথা বলে সেটার মধ্যে অঙ্ক, মানে মুখটা খুললেই অঙ্ক, এবং পাতার পর পাতা অঙ্ক, সফটওয়্যারে অঙ্ক। তখন বুঝলাম আসলে অঙ্কর মধ্যে অনেক মজা আছে। এই মজাটা কোনো কারণে আমাদের মনে মিস হয়ে যায়। এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমরা ক্যালকুলেশন শুনলে অনেকে পছন্দ করি না। তো যারা এরকম ভাবো, তো তাদেরকে বলি যে তোমরা একা নয়, এরকম পৃথিবীতে আমার মতো অনেক অধম আছে। তবে আসলে যদি তোমার অঙ্ক ভালো না লাগে এখানে ক্লাস করতে, তাহলে দোষটা আমার, তোমার না। কারণ হয়তোবা আমি তোমাকে বুঝাতে পারি নাই যে এটা কতটা ইন্টারেস্টিং বা কতটা উপযোগী যে তুমি এটা কাজে লাগাতে পারবা। যদি আমরা বুঝি যে এটা আমার কাজে লাগবে, সেই কাজের প্রতি আমাদের আগ্রহ জন্মায়। তো আসো অনলাইনে চেষ্টা করে দেখি আমার সুগার ক্যান সেটের ক্যালকুলেশন কেমন লাগে। ম্যাম হ্যাঁ বলো। একটা প্রশ্ন ছিল, আপনার হ্যাঁ, পার্সোনাল লাইফ তো বলেছেন হায়ার ম্যাথে ম্যাম প্রবলেম হতো না ইন্টারে, তাহলে ক্যালকুলেশন বাবা আর বলো না, এ তো হায়ার ম্যাথ আমি কোনো নিতেই যাইনি। তারপরেও তো বুঝোই, এক্সপেকটেশন অনেকে অনেক কিছু থাকে। আমার প্রবলেম হইছে, হ্যাঁ আমি সবচেয়ে, আমার যা আমি রেজাল্ট আমার কোনোদিন আল্লাহর রহমতে খারাপ হয় না, এটা বাবা মার দোয়া বা আমার চেষ্টা। তবে বাকি পরীক্ষাগুলো আমি যে
পরিশ্রম দিয়ে নাম্বার তুলতে পারতাম, এই জায়গায় আমি যতই পরিশ্রম করি নাম্বার তুলতে পারতাম না ওই রেশিওতে। তবে যেটা এখন বুঝি আসলে, যে আমি আসলে মানে অঙ্কটা আমার করতে হতো, আমাকে করতে বলতো বলে। আমি যে অন্য যে কোনো সাবজেক্ট আমি যতটা প্যাশন দিয়ে আমি পড়তাম বা আমি চেষ্টা করতাম, আমি অঙ্কে এটা করতামই না। এখন আমি বুঝি, আমি বড় হওয়ার পরে বুঝছি এটা, ইউনিভার্সিটি পর্যন্ত এসে আমি বুঝছি যে এটা তো আসলে সম্পূর্ণ যে জিনিস তুমি ভালোবাসবা সেই জিনিস তুমি এমনিতেই করতে পারবা, সেটা তোমার প্রেশার মনে হবে না। তো যে আমি যে ভাবতাম যে আমাকে করতে হবে, করতে বলতেছে, এই আমার মনে হয় এটার জন্য আমার হয়নি। তবে হ্যাঁ, কষ্ট হয়েছে, তবে খুব বেশি খারাপ কখনো হয় নাই। তবে হ্যাঁ, হয়তো এক্সপেক্টেড লেভেলে যেতে পারি নাই আর কি, এটাই। তো তোমাদেরও তো ধরো ওই লেভেল পার হয়ে আসছে, তো জানি না কারো আবার কাটা ঘায়ে আমি নুনের ছিটা লাগাই দিলাম কিনা এত বছর পরে। তো বিশ্বাস করো এগুলো ঘা শুকায় না, আমারও শুকায় নাই এখনো। আচ্ছা, যেখানে ছিলাম আমার গল্পের কিছু ছবি এখানে, যে অনেকে যারা আমরা ম্যাথ ভালোবাসি না, তাদের তাদের আমি জানি এখানে অনেকেই আছে যারা আমার কথা শুনে হাসতেছে বা ম্যাথ বুঝে না, ম্যাথ ছাড়া লাইফ হয় নাকি। তো তারা খুবই ব্লেসড যে তারা অঙ্কের প্রতি ভালোবাসা আছে। আমি বলবো এটা এটা এক ধরনের ব্লেসিংস। যাই হোক, আমরা আসলে ক্যালকুলেশনের কথায় আসি। যেটা বলছিলাম যে আজকে আমরা খুব বেশি ডিপে ঢুকবো না, জাস্ট সিম্পলি তোমাকে মানে আমার এই ক্যালকুলেশনটা শুরুর আগে জাস্ট বলি, আমরা এতক্ষণ জানছি যে একটা ট্রেন্স করতে গেলে একটা স্ট্যান্ডার্ড ট্রেন্স এর মেজারমেন্ট কেমন হয় এটা আমরা জানি। আমরা জানি যে একটা সেট কেমন হয়, এটা আমরা জানি। আমরা জানি যে এই সেটটা আমি ট্রেন্স এর মধ্যে কি কি ভাবে প্লেস করতে পারি, মেথড গুলো আমি জানি। তো আমার যদি জানা থাকে যে একটা এরিয়া আমি জানি আমার জমি এতটুকু, আমি যদি জানি কি মেথডে সুগার ক্যানটা ট্রান্সপ্লান্ট করবো, সরি প্লেস করব, সিঙ্গেল রো না ডাবল রো না ডেরা, আমি যদি এটা জানি, এবং আমার সুগার ক্যান কতটুকু লম্বা এটা আমি যদি জানি, তাহলে বলো তাহলে কি পসিবল না যে একটা এরিয়াতে কতগুলো সেট লাগবে বা কতটুকু সেট লাগবে এটা বের করতে পারা? কি মনে হয়, পারা যাবে না? জি ম্যাম। এই আসলে এটাই ক্যালকুলেশন। তোমাকে বলে দিবে যে এতটুকু জমি আছে, তোমার কাছে এতটুকু সেট আছে, এই পদ্ধতিতে লাগাবা। এখন বলো যে এই জমিতে তোমার কতগুলো সেট লাগবে, এটাই ক্যালকুলেশন। আমরা এই যে এটা দিয়ে শুরু করি, ছবিগুলো দেখে আগেই ঘাবড়ে যেও না, ছবিগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য, ছবিটা ইগনোর করো। আমরা প্রবলেমটা যদি করি একটু একসাথে করো নিজে, তাহলে আমার মনে হয় বুঝতে সুবিধা হবে। এখানে বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ সেটস টু বি রিকোয়ার্ড for 10 hectare of land for sugarcane cultivation. মেথডটা কি? Following end to end with 2 centimeter gap between sets, where trench to trench distance is 1 meter and length of each set is 23 centimeter. এখানে কি কি ইনফরমেশন দেয়া? আমাকে বলা আছে যে 10 হেক্টরের একটা জমি, সেখানে আমরা এন্ড টু এন্ড মেথড একটার সাথে একটা শেষ করে একটা সেটের মাথায় আরেকটা সেট লাগাবো, কিন্তু দুইটা সেটের মাঝখানে 2 সেন্টিমিটার গ্যাপ, যেটা আমরা 15 সেন্টিমিটার দেখলাম আগে, এখানে যিনি লাগাবেন উনি 2 সেন্টিমিটার গ্যাপ দিয়ে লাগাবেন। এবং যে ট্রেন্স গুলো তৈরি করা হবে, একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের মাঝখানের দূরত্ব 1 মিটার মানে 100 সেন্টিমিটার। আর যে সেটটা আমার আছে সেই সেটটা এক একটা সেট 23 সেন্টিমিটার। তাহলে আমার লেন্থ আমি জানি 23 সেন্টিমিটার, আর দুইটা সেটের মাঝখানে গ্যাপ হচ্ছে 2 সেন্টিমিটার। এটা গেল আমার সেটের ইনফরমেশন। আর আমার জমি 10 হেক্টর, আমি 1 হেক্টর মানে জানি 10,000 মিটার স্কোয়ার, তাহলে 10 হেক্টর মানে কত আমি জানি কত মিটার স্কোয়ার। অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, সিম্পলি যেটা আমি একটু দেখাই, তোমরা অন্যভাবে করতে চাইলে করতে পারো। আমি যেভাবে করছি সেটা হচ্ছে একটা সেটের জন্য কতটুকু জায়গা লাগে, এটা যদি আমি জানি তাহলে আমার টোটাল জায়গা থেকে ওটা ভাগ দিয়ে দিলেই তো আমার কতগুলো সেট আমার লাগবে বের করতে পারবো। তো একটা
সেটে কতটুকু এরিয়া লাগে এটা কিভাবে বের করবো, এটা বের করার জন্য আমি এই যে ছবিটা এখানে আঁকাইছি, একটু আমরা এক পাশ থেকে দেখাচ্ছি। তোমরা কি আমার সাথে আসছো না আমি বেশি ফাস্ট চলতেছি? ঠিক আছে ম্যাম। ওকে, এখন দেখো একটা সেটের জন্য কতটুকু জায়গা লাগে। বেশি কনফিউজড হয়ে না, আমার কার্সরটা দেখো, এটা যদি ছবিটা ভালো হয় না জাস্ট বোঝানোর জন্য, এটা যদি একটা সেট হয় মিডলে, এটার লেন্থ হচ্ছে 23 সেন্টিমিটার। আমার একটা সেট থেকে আমি যদি আমার কার্সর এখানে যদি আরেকটা সেট থাকতো লম্বা লম্বি, তাহলে দুইটা সেটের মাঝখানে ধর আমি একটা ছবি আঁকাই, তাহলে আমার মনে হয় এটা দিলে মনে হয় তোমার জন্য তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা এগুলো সব তোমাদের বোঝানোর জন্য। দেখো এবার মনে বুঝতে সুবিধা হবে। একটা সেট আমার 23 সেন্টিমিটার, একটা সেট থেকে আরেকটা সেটের দূরত্ব বলছে 2 সেন্টিমিটার, কিন্তু 2টা কিন্তু আসলে 1 সেন্টিমিটার সামনে 1 সেন্টিমিটার পেছনে, ওই দুইটা মিলে 2 সেন্টিমিটার, তাহলে 23 আর লেন্থ আসলে তোমার এই 2 সেন্টিমিটার যোগ করতে হচ্ছে, 23 এর সাথে আরো এক এক করে 2 যোগ করো, 2 সেন্টিমিটার 25 সেন্টিমিটার। এটা গেল লেন্থ। পাশে কতটুকু? পাশে বলছে একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের দূরত্ব 100 সেন্টিমিটার। তার মানে হচ্ছে এখানে এটা যদি একটা ট্রেন্সের মধ্যে হয়, পাশে আরেকটা ট্রেন্স, এই পাশে আরেকটা ট্রেন্স, তো এই 100টা আসলে দুই পাশে ভাগ হয়ে যায়, যেহেতু আমরা বলছি যে সেন্টার টু সেন্টার। 150 হচ্ছে ডানে আর বামে দুই পাশে, 50-50 করে 100 সেন্টিমিটার বা 1 মিটার। এটা আমি তোমাকে মানে ভেঙে ভেঙে বললাম, যদি তুমি এই ভাঙাটাও না দেখতে চাও, সরাসরি যদি এই 100 আর 2 ধরেও করো অঙ্ক হবে। তোমার লেন্থটা তাহলে 23 এর সাথে 2 যোগ হবে, তাহলে তোমার 25 সেন্টিমিটার হবে। আর তার সাথে পাশে তোমার 1 মিটার বা 100 সেন্টিমিটার, সেটা তুমি গুণ করে এরিয়া বের করবা। এই আমি যে রেড সার্কেলটা করে রাখছি, এটা হচ্ছে একটা সেটের জন্য জায়গা, একটা সেটের জন্য এরিয়া। লম্বায় 23 বলা আছে, আর দুইটা সেটের মাঝখানে গ্যাপ বলা আছে 2 সেন্টিমিটার, এই নিয়ে 25, আর পাশে 1 মিটার বা 100 সেন্টিমিটার, সেটা দুটো গুণ করলে তোমার এরিয়া বের হলো। দেখো এখানে এটা মিটারে কনভার্ট করা আছে, যে তোমার এরিয়াটা মিটার স্কয়ারে, তো আমার একটা সেটের জন্য বের হলো 0.25 মিটার স্কয়ার এরিয়া। তো আমি জানি যে আমার টোটাল এরিয়া কত, ওটা দিয়ে ভাগ দিলেই তোমার কতগুলো সংখ্যা লাগবে এটা বের হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? এখন পরীক্ষা একটা লাইন আরেকটা লাইন দূরত্ব কি 50 সেন্টিমিটার? বুঝতে পারিনি, একটু বলো প্লিজ। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত? 50 সেন্টিমিটার। একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। জি জি ঠিক আছে, এখন বুঝতে পারছি। হ্যাঁ, আর আমি এখানে আসলে ভেঙে ভেঙে দেখাইতে গেছি, এটা আমি জানি না তোমরা কনফিউজ করে ফেললাম কিনা, যে তোমরা সেন্টার থেকে সেন্টার বলি, এর জন্য 50-50 দুই পাশে চলে যায়। কিন্তু তুমি যদি এত ভেঙে চিন্তা না করো, নর্মাল ওয়েতে যদি চিন্তা করো, 100 ধরে যদি করো, তোমার এত ভাঙার দরকার নেই। আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলছি। ঠান্ডা মাথায় যদি পড়ে এটা দেখো, আমি বুঝতে পারবো, আর যদি না বুঝতে পারো আরেকবার আমাকে বলো। পরীক্ষায় অনেক সময় বলা থাকে না সেটের লেন্থ কত, পরীক্ষা অনেক সময় বলা থাকে না উইথ গ্যাপ আর উইদাউট গ্যাপ। একটু মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষায় অনেক সময় সেটের লেন্থ বলা থাকে না, এটা গ্যাপ আছে কিনা সেটের মাঝখানে এটাও বলা থাকে না। যদি বলা না থাকে তাহলে তুমি গ্যাপ ধরেও করতে পারো, না ধরেও করতে পারো। যদি তুমি ধরে করো সেটাও তোমাকে বলতে হবে, যদি তুমি না ধরে করো সেটাও তোমাকে ওখানে উল্লেখ করে বলতে হবে। আর লেন্থটা, সেটের লেন্থ 23 বা 25 সেন্টিমিটার ধরে তুমি করতে পারো, 23 বা 25। যদি না দেয়া থাকে তোমাকে টিচারকে জিজ্ঞাসা করার দরকার পড়ে না, তুমি এটা স্ট্যান্ডার্ড 23 বা 25 সেন্টিমিটার তুমি ধরে করবা, কিন্তু যেটাই তুমি ধরে করবা সেটা তুমি ওখানে সলিউশনে বলে নিবা যে assuming length of each set এত সেন্টিমিটার,
আর তুমি মেথডের কথা তো বলবো যে এন্ড টু এন্ড মেথড উইথ 2 সেন্টিমিটার অর 15 সেন্টিমিটার অর 5 সেন্টিমিটার গ্যাপ যদি না দেয়া থাকে সেক্ষেত্রে তোমাকে উল্লেখ করে তারপরে তুমি শুরু করবে। আর যদি দেয়া থাকে তাহলে কখনোই অ্যাসিউম করে করবা না, যা দেয়া থাকবে সেটা ধরে অঙ্ক করতে হবে। এটা গেল হচ্ছে একদম সিম্পল একটা অঙ্ক। এখন এই অঙ্কের মধ্যে বিভিন্ন ভাবে ম্যাম ভেরিয়েশন। গ্যাপ থাকা না থেকে সুবিধা কি? একটু গ্যাপ আবার একটু বলো, আমি শুনতে পাইনি। ম্যাম গ্যাপ থাকা বা না থাকার সুবিধাটা আসলে কি? ও গ্যাপ থাকাটা এই যে বললাম যে তুমি এটা ডিপেন্ড করে আসলে তোমার প্ল্যান্টের পপুলেশন কতটুকু তুমি চাচ্ছ। এটা টোটালি ইয়ার উপরে, তোমার সিচুয়েশনের উপরে। বেশি বেশি ঘন করে করলে তোমার গাছ ওখানে বেশি ডেন্স হয়ে যাবে। আর যদি তুমি তোমার সিডলিং আছে ভালো, কি বলে তোমার সেট আছে ভালো, তুমি তখন ফাঁকা ফাঁকা করে করলে খুব সমস্যা হবে। এটা সবসময় তোমার এই ডিজায়ার পপুলেশনের উপরে ডিপেন্ড করে যে তুমি কতটুকু চাচ্ছ এবং তোমার সেটের অবস্থা কি, এটার উপরে নেই। তুমি খুব বেশি ঘন চাবা না কখনো, যদি তোমার কি বলে জার্মিনেশন ভালো হয় সেক্ষেত্রে তুমি খুব খুব ঘন করেও চাবা না। আবার যদি যেটা জার্মিনেশন কম হয় সেক্ষেত্রে তুমি খুব ফাঁকা ফাঁকা করে করলেও গ্যাপ বেশি হবে। এটা হলো বিষয়। আর যেটা বলছিলাম আবার বলি, যদি ইনফরমেশন দেয়া না থাকে এই দুইটা তুমি ধরে নিয়ে করতে পারো, আর যদি দেয়া থাকে ওটাই ধরেই তোমাকে করতে হবে যা দেয়া আছে। এখন এই ডাক্তার মধ্যে ভেরিয়েশন আসে কিভাবে? তোমার ভেরিয়েশন আসে মেথডে। তুমি মেথডটা এক এক সময় এক একটা দিল, যেমন বললো সিঙ্গেল রো, ডাবল রো, ডেরা মেথড। তারপরে তোমাকে জিজ্ঞাসা তোমার এরিয়াটা এইভাবে দিল না, 10 হেক্টর না বলে এটা একটা সরি এত বাই এত বলে দিল। তারপরে এখানে আরো আসে, এখন এখানে নাম্বার চাইছে, তোমাকে অ্যামাউন্ট জিজ্ঞাসা করতে পারে। অ্যামাউন্ট যখন জিজ্ঞাসা করবে কত কেজি, তখন তোমাকে ওয়েটটা বলে দিবে যে একটা সেটের ওয়েট কত। এরকম আস্তে আস্তে একটু একটু করে এর ভিতরে ভেরিয়েশন, বা তোমাকে অনেক সময় বলবে যে এখানে দেখো যে সেটের কথা বলা আছে, বলা নাই যে তার জার্মিনেশন কেমন হয়। তোমাকে হয়তো বলে দিল যে তুমি এই সাইজের সেট আছে কিন্তু যে সেটটা তোমার আছে এটার এত পার্সেন্ট জার্মিনেশন হয়, জার্মিনেশন পার্সেন্টেজ এত, এখন বলো যে এটার কয়টা লাগবে। এখন তোমাকে যদি 100% জার্মিনেশন একটা হয় সেটার জন্য তার কোনো এক্সট্রা দরকার নাই, কিন্তু যেখানে তোমার 50% জার্মিনেশন তার মানে তোমার তখন সিড রেটটা বেড়ে যাবে, ওইটার ক্যালকুলেশন একটু ডিফারেন্ট। তো এটা হলো বেসিক ক্যালকুলেশন, এর সাথে এখন ভেরিয়েশন আসে। তবে ধরেই নাও পরীক্ষায় বুঝোই পড়াবো সহজ দিব কঠিন, এটা হলো কথা। ওটা হলো সিম্পল, আর এর মধ্যে যত ক্যাশ লাগায় অঙ্ক থাকে ওগুলো পরীক্ষায় আসে। আরেকটা সহজের মধ্যে যাই, যেটা বললাম যে একই অঙ্ক, শুধু সেখানে বলা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট। একটু কাইন্ডলি খেয়াল করো, এই সিম্পল জিনিস, এত সিম্পল অঙ্ক তাও ভুল করি কোথায়। সেটা হচ্ছে দেখো ফার্স্টটাতে বলছে ক্যালকুলেট দ্য নাম্বার, ক্যালকুলেট দ্য নাম্বার, আর দ্বিতীয়টা দেখো বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট। পরীক্ষা আমি তো এই অঙ্ক পারি, এক্সাইটেড হয়ে যায়, হয়ে গিয়ে দেখা যায় যেখানে অ্যামাউন্ট চাইছে সেখানে আমি নাম্বার পর্যন্ত করে দিয়ে চলে আসি। বা অনেক সময় বলে দিছে এখানে এত সেন্টিমিটার গ্যাপ, বা বলে দিছে এই মেথড, আমি এক্সাইটেড হয়ে খেয়ালই করি না। বা এখানে বলে দিছে যে একটা সেটের ওজন 100 গ্রাম, আমি হয়তো খেয়ালই করলাম না, আমি আমার মতো ওয়েট দিয়ে হিসাব করে চলে আসলাম। তো অঙ্ক খুবই সহজ, জাস্ট তোমাকে একটু ইনফরমেশন গুলো প্রতিটা কেয়ারফুলি দেখতে হবে। তো এই প্রবলেমে কি বলছে যে এখানে এরিয়া দেয়া আছে 1 হেক্টর এরিয়া, এন টু এন মেথড, 15 সেন্টিমিটার গ্যাপ, আর এখানে সেটের লেন্থ 25 সেন্টিমিটার, আর একটা ট্রেন্স থেকে আরেকটা ট্রেন্সের দূরত্ব ডিস্টেন্স 1 মিটার, আর একটা সেটের ওজন 100 গ্রাম। তো আমি জানি এরিয়া দেয়া আছে 10,000 মিটার স্কয়ার, আর একটা সেটের আমি জানি কতটুকু জায়গা লাগবে, এখানে 25 আছে আর এখানে আছে 15, এখানে 15 আর 25 মিলে তার লেন্থটা হবে। আর 1 মিটার যে 100 সেন্টিমিটার, যেটা পাশের যেটা ট্রেন্স টু ট্রেন্স ডিস্টেন্স, এই দুটো গুণ করলে আমার এরিয়াটা বের হবে এখানে 0.4 মিটার স্কয়ার। তাহলে আমি 10,000 মিটার স্কয়ার এটাতে ভাগ দিলে বের হয়ে যাচ্ছে সংখ্যা। আর এই একটা সংখ্যার একটা সেটের ওজন আমি জানি, তাহলে 25,000 এর ওজন আমি বের করে ফেলতে পারবো। এই হলো আমার
অঙ্ক এভাবে আমরা করব, এক একটা ডাটা অ্যাড হবে আর আরেকটা স্টেপ পারবে, এটাই পার্থক্য। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো, আর এরপরে আমি তোমাদেরকে এখনই তোমাদের সাথে বিদায় নিয়ে ট্রেন্ডসের যে অংশটা পড়ালাম প্রথমে, এটা খাতায় কিভাবে তোমরা লিখবা, কি লিখবা, এটা আমি তোমাদেরকে ওয়ার্ড ফাইলে পাঠাবো। দেখবা ওখানে 2 জায়গায় বলা আছে যে প্লিজ অ্যাড ফিগার, রিলেভেন্ট ফিগার ইন ইওর প্র্যাকটিক্যাল নোটবুক। এই কথাটা লেখা থাকবে 2 জায়গায়, এক জায়গায় থাকবে যেখানে ট্রেন্ডসের মেজারমেন্ট দেয়া আছে আর যেখানে প্লেসমেন্ট মেথড বলা আছে সিঙ্গেল রাউন্ড। এই 2টা জায়গায় এই 2টা কথা লেখা আছে। ওইসব জায়গায় তোমাদের যে প্র্যাকটিক্যাল নোটবুক হবে সেই নোটবুকে সাদা পাশে, হাতের বাম পাশে যে সাদা পেজ থাকে সেই পেজে পেন্সিল দিয়ে আঁকা হবে। আর ছবিটা আমি দিয়ে দিব, বা আমি জানি না তোমরা, আমি দিয়েই দিব, ছবিটা দেয়া থাকবে, ওটা তোমরা ওখানে আঁকিয়ে নিবে। এই বাম পাশের ছবিটা দিলেই তো হবে শুধু, তাই না? হ্যাঁ, এই যে এটা দিলেই হবে। এটা আমি এগুলো দিচ্ছি তোমাকে বোঝানোর জন্য। এই ছবিটা যাবে তোমাদের মেজারমেন্টের জায়গায়, আর এই ছবিটা যাবে, এগুলো সংখ্যা দেওয়ার দরকার নেই, সংখ্যা তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি, জাস্ট নামগুলো দিলেই হবে। আর এইটা যাবে হচ্ছে প্লেসমেন্ট মেথডে, এই 2টা ছবি ওখানে যাবে। আর আমি ক্যালকুলেশনের প্রবলেম গুলো তোমাদেরকে পাঠিয়ে দিব। তাহলে নেক্সট ক্লাসে আমি এই অঙ্ক নিয়ে বাকি যে ঝামেলাগুলো যেখানে হয়, যেখানে সবাই ভুল করে, ওই জায়গাগুলো বেসিক্যালি আমি দেখাবো, আর সাথে আরো কিছু 2-1টা যেগুলো একটু বড় অঙ্ক সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আর আমি নেক্সট ম্যাম ক্লাস, হ্যাঁ প্লিজ। ম্যাম আমি যেখানে থাকি সেখানে আসলে আমরা ইউনিভার্সিটিতে যে টাইপের খাতার মধ্যে প্র্যাকটিক্যাল লিখতাম এই টাইপের খাতাটা পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি বাইন্ড খাতাটা ইউজ করতে পারি কিনা? এগ্রি কেমিস্ট্রিতে যে ধরনের খাতা মানে লেখায় ওই টাইপের খাতাটা ইউজ আচ্ছা, করতে পারি? এটার সমাধান আমি হেড স্যারকে না বলেই যেটা বলবো সেটা হচ্ছে, এই একই সমস্যা লেভেল 4-এ যখন আমরা প্র্যাকটিক্যাল নিচ্ছিলাম হচ্ছিল, তো তখনকার উত্তরটা ছিল হেড স্যারের পক্ষ থেকে যে যেহেতু এরকম একটা সমস্যার মধ্যে আমরা আছি, তোমরা যে লিখছো এবং আমাদের সাথে যে তোমরা জয়েন করতেছো, এটাই আমরা আলহামদুলিল্লাহ করতেছি। তো সেক্ষেত্রে যার যেখানে যতটুকু রিসোর্স আছে আমার মনে হয় সেটা করলেই এখন কোনো সমস্যা নাই। স্যাররা এটা নিয়ে যখন তোমরা আসবা, আমার মনে হয় না কেউ এই সিম্পল বিষয় নিয়ে খুব একটা কথা বলবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। তবে হচ্ছে চেষ্টা করো যতটা কাছাকাছি থাকা যায় ততটাই ভালো, এটাই বলবো। তবে তুমি বাইন্ডিং খাতাও খারাপ না কিন্তু, কারণ এবারে লেখাগুলো খুবই কম, তো তুমি যদি একটা মোটামুটি পেজের খাতা কিনে ফেলো তাহলে তো মনে হবে না যে, আচ্ছা কারো যে হাতের লেখা বড় হয়, বেশি জায়গা লাগে, সেক্ষেত্রে বুঝে শুনে কিনে ফেললে বাইন্ডিংও কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আশা করি তোমরা এখন একটু সংখ্যা কমে গেছে, 246 জন লিখছিলাম আমি, 246 জন তোমরা অ্যাটেন্ডেন্স দিছো। তোমাদের সাথে বৃহস্পতিবারে আমার কথা হবে, আর বৃহস্পতিবারে তোমাদের সাথে কথাটা এত লেন্দি সময় ধরে হবে না, আর একটু কম সময় হবে। তো এখানে একটা প্রস্তাব আছে, আমার নেক্সট ক্লাসটা নিবে হচ্ছে মমিনুল স্যার। ওনার টপিকটা খুবই ছোট, ময়েশ্চার স্ট্রেসের উপরে, যেটাও আমরা নর্মালি শুধু দেখিয়ে ডেমনস্ট্রেশন করি, যেটা এখন পসিবল না। আমি জানি না স্যার কিভাবে নিবেন। তো উনি একটা কথা আমাকে মেসেজ দিচ্ছেন, সেটা হচ্ছে যেহেতু আমি ফুল টাইম ওই দিন ক্লাস নিব না, কারণ আমার অল্প একটু পড়ালেই হবে, তো আমার পড়ানোর শেষে কি স্যার জয়েন করতে পারবে কিনা? জি ম্যাম, নিলে ভালো হয়। আচ্ছা, তার কারণ স্যারের পার্টটা আরো ছোট হবে। তো তাহলে এমনও হতে পারে যে স্যার আগে স্যারের পার্টটা নিয়ে ফেললেন, তারপরে আমি পরের 1 ঘন্টা বা আধা ঘন্টা আমি নিলাম, যেভাবে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে আমি তাহলে জানিয়ে দিব যে তোমরা পজিটিভ। ম্যাম জি, আজকের লেকচারে ক্যালকুলেশন পার্টটা কি আলাদা এক্সপেরিমেন্ট হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা এক্সপেরিমেন্ট, ক্যালকুলেশনের পার্টটা আলাদা, আর এই প্রিপারেশন অফ ট্রেন্ডস ফর সুগার কেন কাল্টিভেশন এটা আলাদা। এটা তোমরা যদি খাতায় লিখো তাহলে আগে ট্রেন্ডসটা প্রিপারেশন দিও আর ক্যালকুলেশনটা পরে সেকেন্ড হিসেবে। ঠিক আছে,
ওকে থ্যাংক ওকে, ঠিক আছে, তাহলে তোমাদের সাথে আমার এখন বিদায়। আল্লাহ যদি রহম করে বৃহস্পতিবারে তোমাদের সাথে দেখা হবে। আর কোনো প্রশ্ন থাকলে বৃহস্পতিবার আসি, আর বৃহস্পতিবারে না বলতে পারলেও সমস্যা নাই, তাও আসি। ফোন নাম্বার জানা আছে, এনি টাইম যোগাযোগ করতে পারো বা মেইলে, আমার কোনো সমস্যা নাই। আমার টপিক বাদ দিয়েও যদি তোমরা অন্য টপিক নিয়ে কথা বলতে চাও তাতেও সমস্যা নাই। ঠিক আছে, ভালো থাকো সবাই, আর কেয়ারফুল থেকো, সুস্থ থাকো সবাই, বেশি করে পানি খাবা। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম।